সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের সেশনটি শুরু করতেছি। তো রেজলিউশন স্টাডির আমাদের সকল এখানে মেম্বারশিপ বৃন্দরা আমাদের এখানে আজকে ক্লাসে উপস্থিত। আমাদের যতগুলো মেম্বারশিপ গ্রুপ আছে সব মেম্বারশিপ আজকে এখানে একসাথে করছি। সেটা হচ্ছে কি আজকে একটা বিশেষ ক্লাস। হ্যাঁ, তো এই ক্লাস থেকে আপনারা যা শিখবেন আপনাদের ভবিষ্যৎ আইনজীবী হওয়ার জন্য একেবারে মানে এই তথ্যগুলো আপনাদের অনেক উপকারে আসবে। প্রথমত বলি যে যখন আমি 12 তারিখে আমার যখন পরীক্ষা ছিল শুক্রবারে, পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমি ঘোষণা দিছিলাম যে রবিবারে একটা বিশেষ ক্লাস নিব। তো সবার উদ্দেশ্যে বলি, প্রথমত হচ্ছে কি আমার রেজাল্ট ভালো হয় নাই। তো আমার পরীক্ষা দেওয়ার পরে আমার কিন্তু তখন পর্যন্ত কোনো মানে মনের মধ্যেও আসে নাই যে আমি খারাপ করব। ঠিক আছে? কারণ আমার মানে খুবই ভালো পরীক্ষা হইছে। আচ্ছা, এখন যেহেতু আমি ক্লাসের ঘোষণা দিছি, ভাবছিলাম হয়তো যে ভালো কিছু একটা নিউজ আপনাদেরকে উপহার নিয়ে ক্লাসে আসবো। সেটা যেহেতু আল্লাহ তাআলার হুকুমে হয় নাই। তারপরেও ভাবছি যে অ্যা যে ভুলগুলা আমি করছি বা যে ভুলগুলা আম মানে আমি যেটা করছি যেটার কারণে আমার রেজাল্ট ভালো হয় নাই। তো এই ভুলগুলা যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদেরও হবে না। ঠিক আছে? প্রথমত হচ্ছে গিয়ে পরীক্ষা খুবই ভালো দিছি। এখানে কোনো আ আমার কোনো গাফিলতি ছিল না পরীক্ষা দেওয়ার মধ্যে। প্রস্তুতিও ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। এমনকি পরীক্ষার হলে প্রশ্ন পেয়ে আমি হাসছি যে এত সোজা প্রশ্ন দিল কেন? তারপর হচ্ছে গিয়ে আরেকটা জিনিস ভাবছি যে এবার মনে হয় সবচেয়ে বেশি পাস করবে। মানে পরীক্ষার হলেই ভাবতেছি যে অনেক বেশি মনে হয় পাস করবে। ঠিক আছে? তো যেহেতু আমি কথা দিচ্ছি আমি রবিবারে ক্লাসে আসবো বিশেষ ক্লাসে, তো অবশ্যই এটা একটা বিশেষ ক্লাস। যারা আ আমাদের একবার ১ম থেকে শেষ পর্যন্ত থাকবেন, আ তাদের আসলে উপকার হবে। তো কতগুলো পয়েন্ট নিয়ে আসছি, সেই পয়েন্ট গুলো আমি আপনাদেরকে বলি। যে আমাদের প্রথমত সবার এখানে টার্গেট আমরা অ্যাডভোকেট হব। তারপরে হচ্ছে গিয়ে যাদের বয়স আছে ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়ারি পরীক্ষা দেওয়ার আ আছে তারা তো অবশ্যই সেই টার্গেটেই আগাবো। তো আমি যেহেতু জুডিশিয়ারির পরীক্ষা দেই নাই, জুডিশিয়ারি সম্পর্কে ধারণা আছে বাট পরীক্ষা যেহেতু দেই নাই, তো এটার ব্যাপারে আপাতত থাক। আমি বার কাউন্সিলের ব্যাপারে বলি। তো বার কাউন্সিল পরীক্ষা পাস করা খুবই সহজ আবার খুবই কঠিন। তো আমার ১ম যে পয়েন্টটা ছিল যে খুবই সহজ আবার কি খুবই কঠিন। আচ্ছা, তার আগে একটু কথা বলে নেই। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে ভাইয়া। হ্যাঁ ভাই, শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি। আপনি আচ্ছা। পরীক্ষাতে অংশগ্রহণ করছিলেন? জানি না তো। হ্যাঁ, পরীক্ষায় অংশগ্রহণ করছি। এখন আপনাদের মনে আসতে পারে যে ফেলটুস মার্কা আইসা যে আমাদেরকে আবার পরামর্শ দিচ্ছে যে এরকম কারো মনোভাবনা আসতেছে কিনা যে আমাদের মেন্টর উনি ফেল করছে, ফেল কইরা আবার আমাদেরকে এসে নিজে পাস করতে পারে নাই, আবার আমাদেরকে এসে পরামর্শ দিচ্ছে। এরকম আসলে কারো মনে হইতে না আসতেছে ভাই, কিনা? মনে হয় না। না থাকলে স্যার, বলেন। এরকম মনে হচ্ছে না। আমি দেখছি যে রেজাল্টটা অনেক খারাপ অনেক হয়েছে, অনেক রেজাল্ট কম্পিটিশনের খারাপ করছে। মানে পরীক্ষা তো। বলতেছে পরীক্ষা অনেক ভালো হয়েছে কিন্তু ফেল আমি করতে পেরেছে। আমি তার আগে বলি, এই জিনিসটা আমার খোলামেলাভাবে হয়েছে। বলি। মানে আমার একেবারে মানে কি বলবো মানে খুবই কনফিডেন্স ছিলাম এবং আমি অনেক চেষ্টা করছি প্লাস পরিশ্রম করছি গত ১ মাস যখন মানে পরীক্ষার রুটিন যেদিন থেকে দিছে সেদিন থেকে মানে আমি এত ভালোভাবে পড়ালেখা করছি। এমনকি আমার ছেলেটার সাথে আমি কথা বলি নাই। যে আমি মানে এতক্ষণ যে পড়াতে যখন থাকতাম আমি মানে এমন একটা দ্বন্দ্বে থাকতাম, মানে এমন একটা চিন্তায় থাকতাম যে আমি শুধু পড়ার ভিতরেই থাকতাম। আমার সামনে ল্যাপটপ, বই, ঠিক আছে? খাতা কলম এগুলোই থাকতো। আমি কি মানে ঘুমের ভিতরে পড়তাম। মানে আমি ঘুমিয়েও পড়তাম। আমি রাতে জেগে যেতাম। হঠাৎ করে ৩টা ৪টা ঘুম ভেঙে যেত। যে আমি তো পড়তে হবে। উঠে আমি আ কারো যাতে অ্যা ডিস্টার্ব না হয় আমার রুমের। তো আমি আমার টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে আমি আবার পড়তে বসতাম। আচ্ছা যাক, আমি এটা বলতেছি না যে
উম আমার একটুও খারাপ লাগতেছে না। কেন খারাপ লাগতেছে না? ১ম দিকে যখন আমি ভাবছিলাম যে যদি আমার রেজাল্ট খারাপ হয় আর পরীক্ষাই দিব না। আর পড়বই না এরকম চিন্তা ভাবনা করছিলাম। কিন্তু না, টা হচ্ছে কি আমি ভালোবেসে করছি এটা। এখান থেকে যে আমাকে কিছু পেতেই হবে এরকম কিন্তু না। আপনি দেখেন আপনার বাসায় লক্ষ টাকার গাছ লাগান, ফুলের গাছ লাগান। ঠিক আছে? অনেকে আছে বিশাল বড়, বড় জারবাতি লাগায়। লাখ, লাখ কোটি টাকা খরচ করে। তারপরে কেউ আছে শখের বশে কুকুর পালে, বিড়াল পালে। ঠিক আছে? হাঁস, মুরগি, পাখি মানে পালে। তারা কি করে? তারা এটা শখের বশে। একটা মিনিট, হ্যাঁ? সরি। তো এগুলো কিন্তু শখের বশে যে কথাগুলা বললাম। যারা অনেকে আছে কি লক্ষ, লক্ষ টাকা খরচ করে কিন্তু পাখি, তারপরে পশু-পাখি মানে পালে, হ্যাঁ? তো তারা এগুলিকে সব শখ। তো জাস্ট আইনটাও আমার শখ। তো অনেকের আছে না এটা শখ না। এখান থেকে অনেক কিছু আশা আছে, হ্যাঁ? তো এটার ব্যাপারে যাচ্ছি না, হ্যাঁ? তো আমি যেটা জিনিসগুলো আমি বলি যে আমি ভাবছিলাম যে আজকে আরেক টিচারের মানে ক্লাস দিয়ে কিন্তু আপনাদেরকে ক্লাসটা করাইতে পারতাম। কিন্তু আমি ভাবলাম যে না, আমি যে নিয়তে পরীক্ষার পরেই যখন গ্রুপে ঘোষণা করছি রবিবারে ক্লাস হবে এবং বিশেষ ক্লাস। হ্যাঁ, রেজাল্ট আসেনি মানে কি আমি খারাপ ছাত্র এটাও না। আবার হচ্ছে গিয়ে আমি এত মানে কি পচে গেছি এরকমও না। ঠিক আছে? কারণ আমি আমার 100% আমি স্যাটিসফাইড। কারণ হচ্ছে আমি অনেক চেষ্টা করছি। এবং আমার দিক থেকে অনেক কি ছিল এবং কি গত ১ মাসের যে প্রস্তুতিটা নিছি নভেম্বরের আগে কিন্তু যখন পরীক্ষাটা হয়েছিল তখন কিন্তু প্রস্তুতি ছিল ভালো। মাঝখানে পরীক্ষার রুটিন আ যখন কি হয়ে গেল, স্থগিত হয়ে গেল পরীক্ষা, তখন কিন্তু এই আমাদের মানে আমার বিশেষ করে কি প্রস্তুতি খারাপ হয়ে গেল। কারণ একেবারে পড়ালেখা থেকে চলে গেছি। নতুন একটা বিজনেস ওপেন করছিলাম, ওদিকে চলে গেছি। আচ্ছা যাক আমি আজকে কিন্তু পার্সোনাল কথা বলতেছি না। আপনারা হয়তো ভাবতেছেন যে আজকে আমি যা বলতেছি সেটা কিন্তু আপনাদেরও যাতে না হয়। আমি একটা কথা বলি আরেকটা কথা যে আমার হাতে কিন্তু আমি অনেক বড় মানুষ না। ঠিক আছে? আমি অহংকার করি না। আল্লাহ তাআলা মাফ করুক। আবার এত ছোট মানুষও না। ঠিক আছে? একবারে ফেলে দেওয়ার মতো মানুষ না। তো অহংকার থেকে বলতেছি না। একেবারে ফ্রেন্ডলি আপনাদেরকে বলতেছি। আমার হাতে কিন্তু আমি অনেক টিচার গড়ে তুলছি। ঠিক আছে? এই আপনাদের রেজুলেশন স্টাডিতেই আমি অনেক টিচার আমার হাতে গড়ে তোলা। তো কি হইছে জানেন? অ্যা আমি নাম মেনশন করতেছি না। যখন উনারা অ্যাডভোকেট হয়ে যায় তখন তাদের সাথে আমি আর কথা বলতে পারি না। কিন্তু এর আগে পর্যন্ত আমাকে বলত যে, "রায়হান ভাই প্লিজ আমাকে একটা ক্লাস দেন। প্লিজ আপনার এখানে সুযোগ দেন।" ঠিক আছে? কিন্তু যখন অ্যাডভোকেট হয়ে যান তখন তাদের সাথে আমি শিডিউল পাই না কথা বলার। কিন্তু এর আগে কিন্তু ঘন্টায় ঘন্টার ভিতরেই আমার সাথে চ্যাট হইতো, কথা হইতো। ঠিক আছে? তো এটাই বলতেছি যে আমি এত বড় মানুষও না, আবার ফেলে দেওয়ার মতো একবারে ছোট মানুষও না। তো তারা যখন যে প্রবলেম গুলো ফেস করে আসে বা যেগুলো হয়ে থাকে তাদের সাথে কিন্তু আর কথা বলা যায় না। মানে আমারই সিনিয়র মানে আমারই ভাই-বোনদের কথা বলতেছি। আমার টিচার কথা বাদ দিলাম। আমারই ভাই-বোনদের সাথেই আমি কথা বলতে পারি না। কেন বলতে পারি না? তারা এসব শেয়ার করে না। তো আমি ভাবলাম যে এই প্রবলেম গুলা বলি। বললে কি হবে জানেন? আপনারা আমার ছোট ভাই-বোন। আপনাদের কি হবে না? এই এই প্রবলেম গুলো আপনাদের ফেস হবে না। ঠিক আছে? সবাই তো বলে না। আর আমি সবসময় আসলে অহংকার মুক্ত থাকতে চাই এবং আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করি যেন আমাকে এমন কোন বড় পর্যায়ে আল্লাহ তাআলা নিও না, যেটার জন্য আমি অহংকার হয়ে কারো সাথে কথা না বলি। ঠিক আছে? এটা আমি সবসময় দোয়া করি। আমি এত বড় পর্যায়ে যাওয়ার দরকার নাই আমার। ঠিক আছে? তো এখন প্রবলেম গুলা বলি। আমি যেহেতু নোট আউট যেগুলো করছি পরবর্তীতে ভুলে যাব। তো আপনারা তাহলে আমার কথা তাইলে মনোযোগ দিয়ে শুনবেন নাকি? জি অবশ্যই। হ্যাঁ, শেয়ার করেন অবশ্যই জানার দরকার আছে। হ্যাঁ, হ্যাঁ। আর আপনারাও আপনাদের মনের মধ্যে যে প্রশ্নগুলা আসে, সবগুলো আপনারা নোট আউট করে রাখবেন। আমার জ্ঞান থেকে আমি যতটুকু পারি অবশ্যই আপনাদেরকে সেই অ্যাম কি বলবো? প্রশ্ন উত্তরগুলা আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আপনারা ১ম এ নোট আউট করে রাখিয়েন। কোন সমস্যা নেই। তো আমি ১ম যেটা পয়েন্ট বলছিলাম যে, বার কাউন্সিল পরীক্ষা পাস করা খুবই সহজ আবার খুবই কঠিন। আ এটা কেন জানেন? মানে পড়ালেখাতে থাকতে হবে। আপনাকে মোট কথা হচ্ছে গিয়ে পড়ালেখাতে থাকতে হবে। আমি একটা কথা বলছিলাম যে, আমাদের ১ম পরীক্ষা নভেম্বরের ২৯ তারিখে হওয়ার কথা ছিল। তো নভেম্বরে না হয়ে কিন্তু সেই এসে জুনে হইছে। তো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন তো ৬ টা মাস
আমরা হাতে পাইছি, হাতে পাওয়া পরেও আমাদের প্রস্তুতি খারাপ হইলো কেন? কেন জানেন? কারণ আমরা ফেলে রাখছিলাম। পড়াকে একবারে ফেলে রাখছিলাম। একটা লোহাকেও বাইরে ফেলে রেখে দিলে মরিচিকা পড়ে যায়। তো আমরাও বার কাউন্সিলের পড়া বা লর পড়া বা আইনের পড়াগুলো আপনি যদি ফেলে রেখে দেন, মরিচিকা পড়বেই মাস্ট। এটা হচ্ছে গিয়ে ১ম পয়েন্ট মনে রাখবেন আপনারা। ঠিক আছে? আপনারা যদি নোট আউট না করেন কোনো সমস্যা নেই। ক্লাস রেকর্ড থাকবে, যদি নেটওয়ার্কে কোনো সমস্যা না করে রেকর্ড থাকবে, আপনারা পরবর্তীতে আপনারা নোট আউট করে নিয়েন। ঠিক আছে? আর একটা কথা মনে রাখবেন যে কোচ কখনো খেলতে নামে না। কিন্তু কোচ শিখায়। ঠিক আছে? মাঠে এই যে মনে করেন মেসি বলেন বা এই সেই ভালো, ভালো প্লেয়ার বলেন, তাদের কি হয় তাদের কোচরা কিন্তু তাদেরকে শিখায়। কিন্তু সে কিন্তু মাঠে নামে না। তো মনে করেন আমি যেহেতু আপনাদের দায়িত্বে আছি মেন্টর হিসাবে, তো আমি কিন্তু যে প্রবলেম গুলা ফেস করতেছি এগুলো যদি আপনাদেরকে শেয়ার করে ফেলি, তখন কিন্তু আপনাদের লাভ হবে। তো ২ নম্বর পয়েন্টটা হচ্ছে গিয়ে, তো ১ নম্বর পয়েন্ট যেটা বলছি আপনারা হচ্ছে গিয়ে পড়ালেখাতে রাখতে হবে। মানে পার কোশ্চেন পরীক্ষাটা পাস করাটা খুবই সহজ, নাইলে খুবই কঠিন। কেন জানেন? মানে আপনি যা পড়তেছেন তা সবসময় থাকবেন। এই যে ফার্স্ট ইয়ারে যারা আছেন, ফার্স্ট ইয়ারে আপনি এসআরএফ যেটা সুনির্দিষ্ট প্রতিকার আইন একেবারে শেষ করে যাবেন। চুক্তি আইন, ঠিক আছে? মুসলিম আইন এগুলো হয়তো আপনাদের কাজে লাগতেছে না বার কাউন্সিলের জন্য। বাট চুক্তি আইন আপনার এসআরএফ এর জন্য আবার কাজে লাগে, আবার দেওয়ানির জন্য কাজে লাগে। তারপর হচ্ছে গিয়ে মুসলিম আইন আপনার এমনিতেই আপনি পারিবারিকভাবে আপনার এটা চলতে গেলে আপনার কি বলবো অগ্রপয় কথাটা আপনি গিয়ে তামাদি আইনে পাবেন। ঠিক আছে? তো এই এগুলো আপনাকে জানতে হবে। ঠিক আছে? আইন বিজ্ঞান মানে এটা হচ্ছে একটা ব্যাকরণ, গ্রামার। এটা কার গ্রামার? লর গ্রামার। তো এই লর গ্রামারটা হচ্ছে গিয়ে আপনাকে ১ম এই আইন বিজ্ঞানটা ভালো করে পড়তে হবে। আইন বিজ্ঞান প্রত্যেকটা মানে প্রতিটা সাবজেক্টে আপনি পাবেন। দেওয়ানিতে বলেন, ফৌজদারিতে বলেন, দণ্ডবিধিতে বলেন, সব জায়গায় আপনি কিন্তু আইন বিজ্ঞানের কথা টপিকস গুলা থাকবে। ঘুরে ফিরে থাকবে। কিন্তু আপনি হয়তো বুঝতে পারবেন না যদি আইন বিজ্ঞান ভালো না করে পড়েন। বুঝতে পারছেন? কোনটা পদ্ধতিগত আইন, হ্যাঁ? ঠিক আছে? তো কোনটা মূল আইন। এভাবে এই কথাগুলো আপনার কিন্তু সবসময় পাবেন আপনি। তো প্রতিটা সাবজেক্ট ইম্পোর্টেন্ট। জাতীয় বিশ্ববিদ্যালয় এমনভাবে আমাদের মানে কিগুলা সাজাইছে, আমাদের যে সিলেবাস সাজাইছে কোনটা সাবজেক্ট ফেলনার মতো না। সবগুলো ইম্পোর্টেন্ট। বুঝতে পারছেন? চলতে গেলে আইনে গেলে আপনার ভবিষ্যতে সবসময় কাজে লাগবে। তো ফার্স্ট ইয়ার থেকে যে আপনি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনটা একবারে পুরো শেষ করবেন। ভালো করে শেষ করবেন। ধারা থেকে শুরু করে ফার্স্ট ইয়ারের। ফাইনালি আমি ধাপে, ধাপে আসতেছি। তো আপনাদের যেটা বলছিলাম পাস করা খুবই সহজ আবার খুবই কঠিন। যে ৯,২২১ জন যে যারা পাস করছে বা ২ জন পাস করছে তারা কিন্তু আমাদের থেকে মানে আহামরি ভালো কেউ না। তারাও আমাদের মতো স্টুডেন্ট, আমাদের মতো কি কিন্তু তারা হচ্ছে গিয়ে সবসময় রুটিনের মধ্যে ছিল। ঠিক আছে? পড়ালেখাতে ছিল তারা পাস করছে। এবং মানুষই পাস করছে। কোন ভিন্ন গ্রহের কেউ এসে পাস করে নাই না। ঠিক আছে? আমি আমি আমার নিজেকে দোষ দিচ্ছি। ওই যে অন্যকে দোষ দেওয়া এরকম আমি পছন্দ করি না। এই যে বার কাউন্সিলে ফেল করাইয়া দিছে, তো ৫৫ তে মনে হয় ফেল করাইয়া দিছে, তো ৬০ এ পাস করাইয়া দিছে। এগুলো ভুয়া কথা। ঠিক আছে? আপনি করতে পারেন নাই আপনার দোষ। এটা অন্য কাউকে আপনি দোষবেন না। আচ্ছা। তো ২ নাম্বার পয়েন্টটা হচ্ছে কি জানেন? মানে আমি আমার প্রবলেমটাই বলতেছি। এটা থেকে আপনাদেরকে বলতেছি। ২ নম্বর প্রবলেমটা হচ্ছে গিয়ে মানে আমরা টাইম ম্যানেজটা যে টাইম যে আমাদের থাকে, সেই টাইমটাকে আমরা ম্যানেজ করতে পারি না। ঠিক আছে? মেইনটেইন করতে পারি না। যে আমরা আমাদের পড়ালেখার সময়, ঘুমের সময়, ওভারঅল পরীক্ষার হলে গিয়ে যে সময়টা, আমি সবসময় জানছিলাম যে ১ ঘন্টার ভিতরে কি ১০০ টা প্রশ্ন পড়তে ১ মিনিট করে সময় চলে যায়। তো এইটা কিন্তু ভিতরে একটা ভয় ছিল। এর আগে অনেক চাকরি নিয়োগ পরীক্ষা দিছি। আমি পাসও করছি। সব কিছু এগুলোই অভিজ্ঞতা ছিল। কিন্তু বার কাউন্সিল তো সম্পূর্ণ আলাদা। তো এইবার প্রশ্নগুলা করছে কি একেবারে বিশ্লেষণধর্মী প্রশ্নগুলা করছে। তো এগুলো পড়তেই ১ মিনিট করে সময় চলে যায়। তো এই যে তাড়াহুড়াটা, এটাই কিন্তু পরীক্ষার হলে ভালো স্টুডেন্টরা আ বলেন আর খারাপ স্টুডেন্টের কথা তো বাদ দিলাম। তারা কিন্তু ধরে রাখতে পারে না ফোকাসটা। ঠিক আছে? এছাড়া তো অনেকগুলো প্রবলেম আছে। ঠিক আছে? অনেকগুলো প্রবলেম হচ্ছে একটা জার্নি, একটা নতুন জায়গায় যাওয়া। হয়তো কারো গিয়ে ঘুমও হয় না একটা রাত। তারপরে কি মাথা ব্যাথা হয়, অনেকের প্রেশার হাই, অনেকগুলো প্রবলেম থাকে। তো ওইগুলো সব বাদ। এগুলো বাদ দিয়ে হচ্ছে গিয়ে আপনার যে ইম্পোর্টেন্ট পয়েন্টটা হচ্ছে যে আপনাদেরকে টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখা। বুঝছেন? পরীক্ষার হলে হোক আর হচ্ছে গিয়ে সব জায়গাতে হোক।
আপনার পড়ালেখার যেটা সিস্টেম হোক, আমার পড়ার সময় নাই এটা বলে আসলে মানে কোন রকমেই চলবে না। মানে এই কথাটা চলবেই না। মানে এটা মেনে নেওয়ার মতো। না হলে আপনি আসছেন কেন ল ল পড়ার জন্য? চাকরি-বাকরি আছে, সবার আছে। পরিবার আছে, সবার আছে। ঠিক আছে? অসুবিধা আছে, সবার আছে। মারা যাবে মানুষ, স্বাভাবিক সবকিছু। পরিবারে অসুখ-বিসুখ থাকবে। সবকিছুই স্বাভাবিক। ঠিক আছে? কোন রকমের কোনো অবহেলা, তারপর অজুহাত এগুলো চলবে না। আপনাকে টাইম ম্যানেজ করে আপনাকে পড়ালেখা একটা নির্দিষ্ট সময় করতে হবে। বুঝতে পারছেন? প্রতিদিন নিয়মিত করতে হবে। তো আমি বিশেষ করে যে অন্ততপক্ষে এর আগে থেকে তো পড়তেছি। কিন্তু গত ১ মাসের যে পরিশ্রমটা আসলে আমার অন্যরকম ছিল। তো এইটার কথা বলতেছি যে আ আমার ভিতরে একটা আগ্রহ জমে গেছে আইন পড়াটা। বুঝছেন? আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। তো আমি যখন ফেল করছি আমার ১ম দিকে যখন আমার কাছে মানে যখন মিলাইছি তখন খারাপ লাগছিল যে আমি জানা উত্তরগুলা কেন ভুল করলাম? কেন তাড়াহুড়ো করলাম? হ্যাঁ, তাড়াহুড়োর দিকে আসতেছি পরে। ঠিক আছে? ওই যে টাইম ম্যানেজমেন্ট যেটা ঠিক রাখতে পারি নাই। যে আমার টাইম চলে যাচ্ছে আমি তাড়াহুড়ো করে। ঠিক আছে? আর চোখের মধ্যে কিন্তু একটা ধাঁধা লেগে যায়। ওই যে আপনার যখন এটা আমি ৩ নম্বর পয়েন্টে আনতেছি যে আপনাকে বেশি করে মডেল টেস্ট দিতে হবে। তো টাইম ম্যানেজমেন্ট এর ভিতরে আমি আসি যে ওইখানের ভিতরে যে কথাগুলা যে তাড়াহুড়ো চলে আসে। আপনি একটা ধান্দার মধ্যে পড়ে যাবেন। এমন একটা ধান্দার মধ্যে হয়ে যাবে জানেন আপনি মানে আ দাগাচ্ছেন আপনি ক, ঠিক আছে? বিত্তবরণ করতেছেন ক, ঠিক আছে? কিন্তু আপনি প্রশ্নতে দেখে আসছেন এটার উত্তর খ। কিন্তু আপনি খ মনে করেই ক দাগাচ্ছেন। বুঝছেন? এমন একটা আপনি মানে কিসের মধ্যে পড়ে যাবেন। তো যেটা ৩ নাম্বারে আসছে আপনাকে বেশি করে মডেল টেস্ট দিতে হবে। বুঝতে পারছেন? বেশি মডেল দিতে হবে। নিজে দিতেই হবে। পারেন না কোন সমস্যা নাই। আপনাকে দিতেই হবে। যেটা আমার ভুল ছিল। আমি মডেল টেস্ট দেই নাই। আমার এই ধৈর্য শক্তিটা আমার কম ছিল। বুঝছেন? আমি আমাকে অ্যাডভোকেট জয়া আক্তার ম্যাম কিন্তু বকা দিছে। উনি আমাকে পরীক্ষা নিত। আমাদের যারা ক্লাস করেন বার কাউন্সিলের জানেন ম্যাম প্রতিদিন পরীক্ষা নিত। তো আমি কিন্তু পরীক্ষায় যে একটা পরীক্ষা দেই নাই, পরবর্তীতে আর দিতাম না এরকম করছি। তো এইটা ছিল আমার একটা মস্ত বড় ভুল। কারণ এটা হচ্ছে প্র্যাকটিস। আপনারা সবাই জানেন যে ক্রিকেট খেলা হোক, ফুটবল খেলা হোক, সবাই কিন্তু প্র্যাকটিস করেই তারপরে মাঠে নামে। ঠিক কি না? তারপরে সেম আপনি হচ্ছে গিয়ে আপনি পরীক্ষা দিয়ে আসছেন। কোথায়? একবারে এসএসসি লেভেল থেকে একবারে অনার্স মাস্টার্স লেভেল পর্যন্ত। পরীক্ষার আগের রাত যখন আপনি প্র্যাকটিস না করেন, বিশেষ করে গণিতের কথা বলি। আমরা যখন যখন আমরা প্র্যাকটিস করতাম না, তখন কিন্তু যতই আপনি ভালো ছাত্র হন না কেন, পরের দিন প্রশ্ন আপনার সহজ আসলেও আপনি পারতেন না। কোনমতে হয়তো পাস করে আসতে পারতেন, কিন্তু ভালো রেজাল্ট করতে পারতেন না। কারণ আপনার প্র্যাকটিস নাই। প্র্যাকটিস অবশ্যই করতে হবে। তো এই মডেল টেস্টটা হচ্ছে প্র্যাকটিস। সবসময় আপনাকে বার কাউন্সিলের প্রশ্নগুলা নিয়ে আপনাকে বিভিন্ন মডেল টেস্ট দিতে হবে। বুঝতে পারছেন? এটা আপনারা মাথায় রাখতে হবে। তো এই যে এইটা শুধু জাস্ট এই বার কাউন্সিলে বলতেছি না। ওভারঅল আমি ফার্স্ট ইয়ার এবং ফাইনাল ২ টার সবাই বলতেছি। আপনারা যা পড়তেছেন, আপনি মনে করেন আজকে একটা প্রশ্ন শিখতেছেন। অ্যা ফার্স্ট ইয়ারে মনে করেন সাপোজ আপনি মুসলিম আইনের একটা প্রশ্ন শিখতেছেন। ঠিক আছে? যে মুসলিম আইনের মনে করেন একটা গণিতে মনে করেন আপনি শিখছেন। তো এটা আপনি শিখে এটা আপনি মনে মুখস্থ না রেখে আপনি এটা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তারপর মনে করেন ফাইনাল ইয়ারের যে আমি দ্বন্দ্ববিধির আজকে মনে করেন আমি ৭৬ থেকে ১০৬ ধারা পড়ছি। হ্যাঁ? তো আমি কি করব? এগুলো আমাকে লিখতে হবে। লিখে পড়তে হবে। ঠিক আছে? তো এই যে প্র্যাকটিস গুলা করতে হবে। এই কারণে কিন্তু আমরাও কিন্তু মডেল টেস্ট পরীক্ষা নেই। ফার্স্ট ইয়ারের যারা পরীক্ষার্থী তাদের জন্য মডেল টেস্ট পরীক্ষা রাখছি। যারা মডেল টেস্ট দিচ্ছে এখানে এই যে নোমান ভাই আছে। ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে নোমান ভাই চলে গেছে দেখতেছি। তারপরে হচ্ছে সজীব ভাই আছে। তারপরে আমাদের কি দাদা আছে, অমিতা আছে, অমৃতা। তো উনারা কিন্তু প্র্যাকটিস করতেছে। গতবার কিন্তু আপনারা ফাইনালের যারা এখন যারা ফাইনালে উঠছেন, ফার্স্ট ইয়ার থাকতে আপনারাও মডেল টেস্ট পরীক্ষা দিছেন। তো যারা মডেল টেস্ট পরীক্ষা দিছে তারা কিন্তু পরীক্ষা ভালো করছে। তো এই কারণে বলতেছি মডেল টেস্ট দিতে হবে। অবশ্যই দিতে হবে। আপনার নিজে দিতেই হবে। বুঝতে পারছেন? এটা মনে রাখেন। এটা প্র্যাকটিস। ঠিক আছে? তো ৪ নাম্বার যেটা হচ্ছে কি বুঝছেন? তাড়াহুড়ো। বুঝছেন? কোন জায়গায় তাড়াহুড়ো? প্রতিটা জায়গায় আমরা তাড়াহুড়ো করি। ঠিক আছে? আমার পয়েন্ট গুলাতে হয়তো আমি বলতেছি, আমারটাই আমি বলতেছি যে আমি পরীক্ষার হলে খুব বেশি তাড়াহুড়ো করে ফেলছি। কি তাড়াহুড়ো করছি? মানে ওই যে মাথার ভিতর আগে ঢুকে আছে যে ১ ঘন্টায় আমাকে ১০০ টা বা ৭০, ৮০ টা ৯০ টা দাগাইতে হবে। তো এই যে মাথায় একটা টেনশন। তো এই টেনশনের জন্য
এমন তাড়াহুড়ো করছি জানেন, আমি প্রশ্ন পড়তেছি যে একটা প্রশ্ন আসছে দ্বন্দ্ববিধিতে, হ্যাঁ, যে ডাকাতি ও খুনের সর্বনিম্ন শাস্তি কি? কিন্তু আমি সর্বনিম্ন লেখা, কিন্তু আমার চোখে ভাসতেছে এটা সর্বোচ্চ শাস্তি। তো আমি আমি কি এত পাগল, এত মানে আম্মক যে আমি এ, এটা তো পড়ে গেছে 396 দ্বারা, এটা মানে প্রথমে এমনি যে কেউ পড়ে এটা, বুঝছেন? তো আমি কি করতেছি, এই ফাঁসি দেখে মৃত্যুদণ্ড দাগাই ফেলছি। এমনকি প্রশ্ন একবারও পড়ি না, একেবারে মিলানো আইসা দেখে যখন আমি একবারে আহ, বাসায় এসে যখন মিলাইতেছি রুমে এসা, তখন দেখি যে এখানে সর্বনিম্ন আসছে। উত্তর কে দেখে 10 বছর দাগাইছে, আমি কি দেখি উত্তর 10 বছর কেন, কিন্তু প্রশ্নতে লেখা যায় সর্বনিম্ন, কিন্তু একবার আমার চোখে ভাসেই নাই। তো দেখেন, জানা একবার প্রশ্ন আমি কিভাবে ভুল করলাম, কারণ ওই যে প্রশ্ন পড়তে গিয়ে তাড়াহুড়ো করছি, উত্তরের দিকে তাকাইছি শুধু, আরে এটা তো সবগুলো পরীক্ষায় সবসময় সর্বোচ্চ শাস্তি চাইছে, তো আমি তো মনে হচ্ছে এটাই দাগাই ফেলছি। আরেকটা জায়গায় কি হয়েছে, 35-এ আমি পরে প্রথমত তো পরীক্ষার প্রশ্নতে তো দাগানো যায় না, আহ নিষেধ, হ্যাঁ, এটা তো এমনিতে আপনারা জানেন। তো আমি দেখতেছি যে এখানে 25-এর গ, আমি প্রশ্নতে পরে গিয়ে যখন আমি ওএমআর শিটে দাগাইতেছি 35-এর গ, তখন আমি হঠাৎ করে তাকাই দিই, হ্যাঁ 35-এর গ দাগাই ফেলছি আমি। এখন 25-এর গ কি হয়েছে, আচ্ছা 25-এর গটা গিয়ে দাগাইছি, যখন 35 নম্বরে আসছি, এখন তো এটা তো আমি আগেই দাগাই ফেলছি। 35 আইসা দেখি যে একবার ইজি প্রশ্ন, যে এটা উত্তরটা গ হবে না খ হবে। তো আমি তো আগেই গ দাগাই ফেলছি। তো আপনারা জানেন যে ওএমআর শিটে কিন্তু দুইটা দাগানো যায় না, এটা জানেন তো সবাই। মানে একটা প্রশ্নের আনসার দুইটা বৃত্ত বরাদ করা যায় না, এটা জানেন তো সবাই, নাকি না জানেন? জি ভাই জানি। জি ভাই, জানি। ও, এখানে আর ছাত্র তো জি। আপনি বলছেন যে এখানে 100 থেকে আনসার করার জন্য আপনি তাড়াহুড়া করছেন, তাই না? তা যতটুকু জানি সঠিক উত্তরটা কি 70 থেকে 80টা হলেই হয়, বা 100 তে দাঁড়াইতে হবে এরকম কোনো ইয়ে না, নাই। একসাথে তো দাগিতে হবে না, তা না। আচ্ছা, একবারে তাহলে আমি প্রথম থেকে একটা জিনিস শেয়ার করি। আমি প্রথম 15 মিনিটে 36টা কারেক্ট আনসার দাগাইছি, প্রথম 15 মিনিটে 36, আমার অলরেডি 36 উঠে গেছে। এগুলো কিন্তু ঠান্ডা মাথায় 15 মিনিটে। কারণ হচ্ছে গিয়ে আমি দেখতেছি যে সাক্ষী প্রমাণের জন্য কোনো কি নির্দিষ্ট কোনো সাক্ষ্য দরকার নাই সাক্ষীর, তো এটা তো ইজি দাগাই ফেলছি, ঠিক আছে। তারপরে এরকম কিন্তু ইজি যে অনেকগুলো আসছে, এগুলো মানে দেখেই বোঝা যাচ্ছে এগুলো। তো এভাবে করে করে 36টা দাগাই ফেলছি, আমি তো মানে খুবই খুশি যে আমার 36 তো অলরেডি উঠে গেছে। তো পরবর্তীতে কি করছি, যে আমাকে তো আরো 14 তুলতে হবে। তো এই 14টার জন্য কিন্তু আমি তখন একটা তাড়াহুড়ো লাগাই ফেলছি আমি নিজের মধ্যে, এমন তাড়াহুড়ো লাগাইছি, পরবর্তীতে আমি কতটাতে দাগাইছি আমি নিজেই বলতে পারতেছি না। তখন গনে গিয়ে দেখি যে আমি 80টার উপরে দাগাই ফেলছি। তো এদিকে কিন্তু আবার সময়ও চলে গেছে। এখন আমি ভাবলাম যে এখন কিন্তু আমি আর মিলাইতে পারতেছি না যে আসলে আমি কারেক্ট কতগুলা দিছি। ওই যে একটা দ্বন্দ্বের মধ্যে, তখন বললাম না যে এমনকি তাড়াহুড়ো করছি যে সর্বনিম্ন এখানে লেখা, আমি এটা না দেখে আমি কি দিচ্ছি, বার কাউন্সিলের যে সরকারি চাকরি থেকে কি হইলে বিতাড়িত হইলে সে কয় বছরের জন্য মানে অ্যাডভোকেট হতে পারবে না বা পরীক্ষা দিতে পারবে না, এটা 2 বছর, মানে আমরা একবার সবার মুখস্থ, এটা কত মানে এটা কোনো ভুল নাই। আমি 2 বলে বলে দাগাইতেছি 5, তাহলে বুঝেন আমি কত মানে পরীক্ষার হলে কত বেকুব হয়ে গেছি। আমি বলতেছি 2, দাগাইতেছি 5, বুঝছেন? তো এটাই বলতেছি, ওই যে মডেল টেস্ট বলছিলাম না, যে তাড়াহুড়ো মডেল টেস্ট এগুলো না, মানে মডেল টেস্ট বেশি করে দিতে হয় এবং তাড়াহুড়ো করা যাবে না, বুঝছেন? এরপরে আরেকটা কি বলবো জানেন, মানে এরকম কিন্তু আপনার যে প্রশ্নগুলো তো আপনাদেরকে শেয়ার করছিলাম, তো প্রশ্নগুলা দেখে দেখে কিন্তু আপনারা দেখিয়েন যে মানে অনেক আপনারা যারা মনে করেন বার কাউন্সিলের প্র্যাকটিস অলরেডি করতেছেন, ফার্স্ট ইয়ার বলে ফাইনাল ইয়ার, আমি এখন থেকেই বলতেছিলাম আপনারা সবাইদেরকে যে ফার্স্ট ইয়ার থেকে কিন্তু বার কাউন্সিল প্রস্তুতি নেবেন। তারপর ফাইনাল ইয়ার ভালো করে মানে প্রস্তুতি থাকবে যে জাস্ট আমি ফাইনাল ইয়ার পাস করবো না, বার কাউন্সিলের প্রস্তুতি নেবেন। কারণ ফাইনাল ইয়ারে দেখেন দ্বন্দ্ববিধি, তারপর তামাদি, হ্যাঁ, তারপর হচ্ছে ফৌজদারি, এগুলো কিন্তু, তারপর ওই যে সাক্ষ্য আইন, এগুলো কিন্তু আপনাদের কিসের, বার কাউন্সিলের সাবজেক্ট, বুঝছেন? তো এই কারণে হচ্ছে গিয়ে আপনাদের ওইখান থেকেই আপনাদের প্রস্তুতি নিতে হবে। আপনারা ফাইনাল ইয়ার থেকেই সবগুলো ধারা আপনারা মানে কি মুখস্থ আসলে বলা ঠিক না, মানে বুঝে নিতে হবে, ঠিক আছে? মুখস্থ করা সম্ভব না।
ঠিক আছে, কিন্তু বুঝতে হবে যে আমি দেখলেই যে আহ, দণ্ডবিধি 82 দ্বারা কি কি আছে, এখানে কি বলতেছে যে 9 বছরের কম বয়স্ক শিশু কি অপরাধ করলে অপরাধ না। তো এটা আপনি দেখলে মানে বুঝে যেতে হবে দণ্ডবিধি 82 বলছে মানে কি, এটা আপনি বলতেই মানে দেখার সাথে সাথে বলতে হবে এখানে কি কি আছে, বুঝছেন? তো এরকম ভাবে আপনাদেরকে মনে করেন যেটা বলছিলাম পড়তে হবে। আর আরেকটা যেটা 5 নম্বরে হয়েছিল কি জানেন, আমি আমার কথাই বলতেছি, আমার ঈশ্বরের পিছনে বেশি আত্মবিশ্বাসটা বেশি বেড়ে গেছিল। কনফিডেন্স অবশ্যই থাকা ভালো, একটা কথা বলে না যে কনফিডেন্স অবশ্যই থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স কিন্তু ভালো না, এটা বলে না? এটা তো আপনারাই বলেন, কেউ কেউ কাউকে ডায়লগ দেন না এরকম। তো আমার ভিতরেও কিন্তু জানেন আত্মবিশ্বাস বেশি বেড়ে গেছিল। আমি একটা প্রশ্ন পড়তেছি আর হাসতেছি যে এটা কি একটা প্রশ্ন দিল। ওই যে একটা প্রশ্ন আসছে, কি আপনারা এই অজিতাও প্রশ্ন দেখেন নাই বার কাউন্সিলের? দেখছেন একবার? দেখছি ভাই, দেখছি। আচ্ছা, আপনারা সবাই প্রশ্নগুলো কিন্তু দেখবেন, দেখে একবার হলেও উত্তরগুলা মিলাবেন, আর আপনারা একবার হলেও রিডিং করবেন, ঠিক আছে? বিগত সালের প্রশ্নগুলো একবার হলেও রিডিং করবেন। এগুলো কিন্তু আমাদের সময় বলার কেউ ছিল না, বুঝছেন? আমি যে বলতেছি, আমি বললাম না আপনাদেরকে যে আমি যা যা বলতেছি, আমরা যে 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 প্রবলেম গুলো ফেস করে আসতেছি বা করে আসছি, এগুলো যাতে আপনারা না পান, ঠিক আছে? ভবিষ্যৎ প্রজন্ম আপনারা যাতে না পান, ঠিক আছে? এগুলো এই কারণে এগুলো বলা যে গুরুতর আঘাত, ঠিক আছে, গুরুতর জখম, মানে কোনটা নয়, ঠিক আছে, বা কোনটা নয়, তো মানে কোনটি না কোনটি নয় আসছে। তো চুল ধরে টানা, এটা যখন পড়তেছি বুঝছেন আর হাসতেছি, এটা আসলে গুরুতর জখম না। চুল ধরে টানা একটা সামান্য, এটা তো একটা ছোট বাচ্চাও বুঝবে। আপনারা তো মনে করেন মনে করেন দণ্ডবিধি এটা পড়েন নাই, এটা 320 ধারা পড়েন নাই আপনারা, হ্যাঁ? তো 320 ধারা কিন্তু আপনারা পড়েন নাই, ঠিক আছে, কিন্তু আপনারা তাও বলতে পারবেন না যে চুল ধরে টানা, আপনারা আস্তে করে চুল ধরে টানছে, এটা কি গুরুতর আঘাত? সে কি মরে যাবে চুল ধরে টানলে? বলেন না কেউ। না, মরবে না। মরবে না। গুরুতর জখম হচ্ছে কি আপনি এমন একটা ঘুষি মারলেন যার দাঁত ভেঙে গেছে, ঠিক আছে, চোখ ইনজুরি নষ্ট, হতে হবে। হ্যাঁ চোখ নষ্ট করে ফেলছেন, উপড়াই ফেলছেন, ঠিক আছে, মাথায় বাড়ি মারছেন, কল্লা ফেটে গেছে, এমন ভাবে আঘাত করছেন, সে 20 দিনের জন্য একেবারে হচ্ছে গিয়ে কি সে হাসপাতাল ভর্তি, ঠিক আছে। তো এই যে হচ্ছে গিয়ে এরকম 8টা উপাদান আছে। তা 8টা উপাদানে হচ্ছে গিয়ে এটার ভিতরে কিন্তু ওই যে চুল ধরে টানা, সামান্য আঘাত, এগুলো কিন্তু গুরুতর আঘাত না। তো আমি কি করতেছি, আমি হাসতেছি। তো হাসতেছি কেন জানেন? ওই যে আমার ওভার কনফিডেন্স হয়ে গেছে ভিতরে, কাজ করতেছে, বুঝছেন? আত্মবিশ্বাস বেশি বেড়ে গেছে কই। আর বললাম না আমি মানে প্রশ্ন দাগাইতেছি আর হ্যাঁ, বলতেছি আমি বা তো বলতেছিলাম আমি সবই তো পারি না। হ্যাঁ আমি তো মনে সব মনে পারি, সব পারি। সব পারি, মনে মনে ভাবতেছি আল্লাহ এবার মনে হয় আমরা তো 40,000 পরীক্ষা দিচ্ছি, মনে হয় 20,000 পাস করবে। আর আপনি বিশ্বাস করবেন যে না, মানে আমরা যখন পরীক্ষার হল থেকে বেরোচ্ছি সবার মুখে হাসি, কেউ মুখে মানে কেউ মানে অসন্তুষ্ট না, সবাই বের হইতেছে হাসি খুশি মুখে। আমি তো ভাবছি বাবা এবার মনে হয় প্রচুর ফাঁস করবে, এত সোজা প্রশ্ন হয়েছে। তারপরে অবশ্য নিচে এসে গেইটে দেখতেছি একটা মেয়ে কান্না কান্না করতেছে, ঠিক আছে, খুবই কান্না করতেছে। তার কান্না দেখে মানে আহ বাকিরা সবাই হাসতেছে, সত্যি কথা আমিও হাসছি, মিথ্যা বলে লাভ নাই আপনাদেরকে। তা আমি হাসতেছি কেন জানেন? আমি কিন্তু মানে পাস করে ফেলছি বা আমি এই কি অনেক ভালো পরীক্ষা দিয়েছি এই চিন্তা ভাবনা নাই, সত্যি কথা। আমি ভাবতেছি যে এটা এমন কি পরীক্ষা, এই যে বার কাউন্সিলে, এটাতে মনে করেন এটা হচ্ছে একটা প্রফেশনাল কোর্স, এমনকি এটা অনেকবার দেওয়া যায়। আমাদের সাথে 65 বছরের এই একজন পরীক্ষা দিচ্ছে, উনি একজন ঘুরায় ঘুরে আসতেছে, আমি বললাম যে ভাইয়া আপনি পরীক্ষা দিচ্ছেন, ভালো হয়েছে? তো 61 বছরে কি এসে এখনো পরীক্ষা ভালো দেওয়া যায়? উনি আমাকে বলতেছে, বলতে ভাইয়া ভালো হয় না দিছি আর কি। তো 61 বছর, তো আরবার আপনারা জানেন যে 65 বছরও পাশ করছে, ঠিক আছে, ঢাকাতে দেখলাম। তো এই যে মনে করেন বয়সের লিমিট এখনো নাই, তারপর হচ্ছে অনেকবার দেওয়া যাচ্ছে, তারপরে কেন আপনি কান্না করবেন? ওই যে ওই মেয়েটা যখন কান্না করতেছে মানে আমি ওইটা কেন কান্না করছে জানেন? মানে বেশি প্রত্যাশা ছিল, যেটা আমি হচ্ছে 6 নম্বরে যেটা পয়েন্টে নিয়ে আসছি, যে প্রত্যাশার মাত্রাটা ছিল বেশি। বাট এটা আমার দিকেও আনতেছি, ওই মেয়েটার হয়তো প্রত্যাশা বেশি ছিল, হয়তো সে ঠিক মানে সময়ের ভিতরে দাগাইতে পারে না সবগুলো, এবং অবশ্যই সহজ প্রশ্ন ছিল, এবং সে তার ভিতরে মানে কনফিডেন্সটা বেশি ছিল আমার মতো, এবং সে কি করতে পারে নাই, ওই যে দাগাতে পারে নাই মন মতো,
ওই জন্য কান্না করছে, অথবা সে ওএমআর শিটে কোনো একটা ভুল করে ফেলছে। তো এই কারণে সে মানে তার লাজ লজ্জা সব বাদ দিয়ে সে গেটের দাঁড়ায় মানে অনবরত কান্না করতেছে, চোখ দিয়ে মানে অনেক পানি পড়তেছে, আমি দেখছি। তো তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ মানে সবাই সদস্য তার দিকে। আমরা তো মনে করেন ৩ তলা থেকে ৪ তলা থেকে যখন নামতেছি, মানে সবাই হাসি মুখে নামতেছি, সবাই, আমি কাউকে চিনি না, কেউ কার পরিচিত না, কিন্তু সবাই হাসি মুখে নামতেছে আর বলতেছে যে এটা কি প্রশ্ন দিল, কি প্রশ্ন দিল। আচ্ছা যাক, পরবর্তীতে কি হয়েছে, যখন গেটে এসে ওই মেয়েটার কান্না সবাই দেখছে, তখন বুঝছেন সবার মন খারাপ হয়ে গেছে আবার, যে আবার অনেকে মনে মনে হাসতেছে যে এটা কান্না করা লাগে কিনা। আচ্ছা, পরবর্তীতে দিন শেষে কি হইলো, মাত্র 24,000, মানে 24% পাস, ঠিক আছে, 9,000 সামথিং। তো 24% মানে কি জানেন, এখানে আমি একটা কথা 50% শুনছি, না। হ্যাঁ হ্যাঁ, এবার বলেন নাকি আপনি। 50-এ পাস দেয় নাই, না না, এবার নাকি এগুলো 50-এ আসলে পাস দেয় ভুল, নাই, আপু 60 থেকে আপু আপু 50 ছিল আমরা। আপু এগুলো ভুল, এগুলো আসলে হ্যাঁ, মানে কিছু কিছু দেখবেন ফেক আইডি থেকে এগুলো বলা হয়। একটাও আপনি আহ, মানে পেজ গুলাকে একটু বা গ্রুপ গুলাকে কি করার জন্য, মানে অ্যাক্টিভেট রাখার জন্য এসব উল্টাপাল্টা আপনি কমেন্ট দেখবেন, উল্টাপাল্টা মানে কি দেখবেন, এগুলো বলতেছি যে এগুলো আমি অবশ্য আপনাকে পরীক্ষার আগের রাতের প্রস্তুতিতে এটা বলতে চাইছিলাম, কিন্তু এখনই বলতেছি যে আহ, এইসব ফেসবুক এখন মানে সবচেয়ে বেশি ভুয়া জিনিসগুলো এখন জানেন তো আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম গুলাতে হয়, ঠিক আছে। তো এগুলো একবার ভুয়া। বার কাউন্সিলের রুলে আছে, আপনারা রুলস পড়েন গিয়ে, ঠিক আছে, তার রুলসেই আছে যে কারণ একজন 50% বলতে পাস, হুবহু বুঝছেন। 50টা হচ্ছে যে আমার হওয়ার কথা তো 65টা, ওইখানে 65টা হুবহু সে একদম সঠিক অ্যান্সার করছে, তাহলে সে কেন পাস করে নাই? যে আমি 65টা না হোক, আমি 65টা ফুল একদম কারেক্ট অ্যান্সার করছি, এগুলো তারপর আমার ভুল পাস কেন? আপু, এগুলো যারা আসলে হচ্ছে, যারা আসলে পরীক্ষা খারাপ দিচ্ছে আরেকজনের উপর দোষ দিয়ে নিজেকে ভালো করে, মানে ওই আমি ছোটবেলা কি করতাম জানেন, ছোটবেলা তো আব্বুর হাতে মায়ের থেকে বাঁচার জন্য, যে তোমার 1 নম্বর রুল, বা আমি তো 1 2 এরকম ছিল কম্পিটিশন, তো তোমার এবার তুমি 1 হইতে পারো নাই কেন, আব্বু সে তো ওই স্যারের কাছে প্রাইভেট পড়ে, যে স্যারে অঙ্ক পড়ায়, তো ওইটা হচ্ছে কি একটা ভুল, ঠিক আছে। এটা কিন্তু আমরা অজুহাত দিতাম। তো আবার এটা বলতাম কি, না ওরে তো স্যারে পরীক্ষার হলে হেল্প করছে, তো ওকে কি করছে, মার্কস বেশি দিয়ে দিচ্ছে, আমার অঙ্ক একটা ভুল কাটে। তো এগুলো অজুহাত, বুঝছেন, এগুলো এই মানে কি বলা যায় না, এগুলোকে আসলে গুরুত্ব দেওয়া যায় না, এইসব অজুহাত গুলো, এগুলো ভুল, বুঝতে পারছেন। ওর গিয়ে দেখেন অন্য কোনো সেট দিয়ে মিলে, কারণ এখানে তো কেউ কারো কিন্তু মার্কস তো আর দিচ্ছে না, মার্কসও পাবলিশ করতেছে না। এখানে কি বার কাউন্সিল মার্কস পাবলিশ করছে, বা বার কাউন্সিলে কোনো উত্তর, নির্দিষ্ট উত্তর দিছে যে এগুলো এগুলো সঠিক? আমরা সঠিকগুলো কোথা থেকে জানতেছি? হয় এইসব বই খুলে মিলিয়ে দেখতেছি, না হলে বিভিন্ন গ্রুপের পেজ গুলায় যে টিচাররা ছাড়তেছে এগুলো দেখে দেখতেছি, বুঝতে পারছেন। আবার এটাও মনে রাখবেন, এখানে কিন্তু অনেকগুলো সেট আছে, সে কি করছে, খ সেট তার হয়তো পাইছে, সে ওইখানে দাগায় বসে আছে গ সেট, ঠিক আছে, আর এসে খ সেটের মিলাইতেছে। তো এগুলো ভুল, বুঝছেন, এগুলো যারা বলতেছে এরা গিয়ে দেখেন যে একটাও মানে পরিচিতর মধ্যে কেউ না, এরকম যদি সত্যি হয়ে থাকে, আহ, আজকালকের ভিতরে মানে শত শত, কিন্তু অন্তত হাজার দরকার নাই, শত শত মানুষেরা অন্তত বার কাউন্সিলের অফিসের সামনে গিয়ে লাইন ধরতো, সেমিনার করতো, মানববন্ধন করতো, বুঝছেন। আমি হইলে সত্যি আমি চলে যেতাম, আমি পাস করতাম, তো আমি কেন ফেল রাখছে। আপনি হইলে আপনি যেতেন না আপু? আপনি 65 আপনার সঠিক, আর আপনি এখানের মধ্যে আপনাকে ফেল রাখা হয়েছে, আপনি যাইতেন না কেন? আমরা ক্লাস 8 9-এ থাকতে হতো, আমাদের যখন ওএমআর শিট যে নোটবুক ছিল, তখন কি করতাম আমরা, এই আমারটা স্যারে ইচ্ছে করে কেটে দিচ্ছে, আমরা তখন আরেকজনেরটা এনে মিলাইতাম, মিলাইতাম না? আমার কথা কি শোনা যাচ্ছে? কারণ আমি বারবার জিজ্ঞেস করতেছি, কারণ কারণ আমার নেটওয়ার্ক ওয়াইফাই অনেক প্রবলেম করতেছে। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। নেটওয়ার্কটা চলে গেলে আবার দেখিয়ে নেন, কথাবার্তা শোনা যাবে না, কারণ আগে আগে বলে দিচ্ছি। তো এগুলো অজুহাত আপু, যেটা আমি বলতেছি যে আমি আত্মবিশ্বাসের কথা বলে ফেলছি, এবার প্রত্যাশার ব্যাপারে আসি, যে ওই আপুটার কথাই বাদ, এবার আমার কথাই আসি। আমাকে নিয়ে সবার প্রত্যাশা ছিল যে আমি তো পাস করব, মানে আমার আমার ফ্রেন্ডরা আমাকে কল দেয় যে তুমি তো টিচার, তুমি পড়াও, আবার তুমি কিসের তোমার পড়া লাগে নাকি, এই সেই এগুলো বলতেছে। তো এই যে আমার একটা, আমার ভিতরে এগুলো বলতে সে বলতেছে, আর আমার ভিতরে কিন্তু চাপ বাড়তেছে, পরিবার থেকে বলতেছে যে না তুমি তো অবশ্যই পাস করবা। আমার চাচি, হ্যাঁ আমার চাচি বেড়াতে আসছিল ঈদে,
তুমি পাস করো, তুমি যত এই জীবনে যত পরীক্ষা দিছো শুধু তোমার ফেল শুনি নাই, আসলে সত্যি কথা যেটা। তো তুমি পাস করবা। তো এই যে মানে এগুলি যখন বলতেছে আর আমার ভিতরে চাপ বাড়তেছে, বুঝছেন? এই যে প্রত্যাশার চাপ শুধু বাড়তেছে যে আল্লাহ, আমি ফেল করলে কি হবে, আল্লাহ আমি যদি ফেল করি তাহলে আমি আমার স্টুডেন্ট বা আমার যে যে আমার যারা আছে তাদের সাথে কি বলবো, কিভাবে মুখ দেখাবো, এই এই যে মনে করেন একটা মানে সবাই কি বলবে, এইটা হচ্ছে কি আসলে এমনিতে একটা মানে অদৃশ্য একটা আপনাকে চাপ দিয়ে আপনাকে মানে কি করে আপনার অনেক বড় ক্ষতি করে ফেলে, বুঝছেন? আমার ফ্রেন্ডরা বললাম না যে তুমি তো এমনি পাস করবা, আরেকজনে বলতেছে আরে আপনি তো পড়তেছেন আপনি কি ফেল করবেন। তো এই যে এই জিনিসগুলো কিন্তু আমার ভিতরে কিন্তু মানসিক ভাবে কিন্তু আমাকে দুর্বল করছে আরো, আমাকে কিন্তু উৎসাহ দেয় নাই, এগুলো কিন্তু দুর্বল করছে। আমার ফ্রেন্ড একটা আছে, সে আমাকে মানে মোটামুটি চ্যালেঞ্জ দিয়ে রাখছে যে সে চ্যালেঞ্জ ধরতেছে যে আমাকে দিয়ে বাজি ধরতেছে, রাজ তো ফেল করবে না। তো এই জিনিসগুলা বুঝছেন মানে আমাকে কি এত বড় হওয়ার পরেও কিন্তু আমাকে একটা প্রেসারে ফেলাই দিছে, বুঝছেন? আমি নিজেকে ধরে রাখতে পারি না কিন্তু এটা। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের ভিতরেই হবে যে এটা কি আপনার প্রথম ছিল? প্রথম পরীক্ষা ছিল, এবারে প্রথম দিছিলেন? হ্যাঁ, আমি এবার ফার্স্ট টাইম বার্গার সিলেক্ট দিছি, ঠিক আছে? আর যেটা বলতেছি ওই যে আপনারাও দেখবেন যে আপনাদের পরিবার থেকে একটা প্রত্যাশা থাকবে, আপনার বন্ধুদের থেকে প্রত্যাশা থাকবে, তো আপনার আহ, প্রতিবেশী থেকে প্রত্যাশা থাকবে। তো এগুলো আসলে নিজের উপর চাপগুলো নিয়ে না, সবকিছু ফেলায় যায়। আমি স্টুডেন্ট, আমার লাইফ আমাকে পড়তে হবে, আমার পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, দিন শেষে কে কি বলবে, হ্যাঁ, এগুলো আসলে কি ছিল না। সো সবশেষে যেটা হচ্ছে গিয়ে, যেটা আমি 7 নম্বরে বলতেছে, লক্ষ্যটা ঠিক রাখা। আপনার নিজের লক্ষ্য অনুযায়ী আপনাকে এগোতে হবে, ঠিক আছে? তো আপনার যদি লক্ষ্য ঠিকই থাকে যে আমি আসলেই মানে আইনজীবী হব, একজন ভালো অ্যাডভোকেট হব, এটাই আমার লক্ষ্য, ঠিক আছে? কে কি বলল, আমি ফেল করলাম নাকি পাস করলাম না, আমি বুঝি না নাকি পড়া পারি না বা আমার মাথার ভিতরে ঢুকে না, হ্যাঁ, এটা প্রবলেম গুলো আমার, ঠিক আছে? আমি কতটুকু ভালো কতটুকু মন্দ এগুলো আমি জানি, হ্যাঁ, কারো কিছু জানা দরকার নাই। তো আমার লক্ষ্যটা ঠিক থাকবে, অনেকে নিয়ে হাসাহাসি করবে, ঠিক আছে? যে তুমি তো কিছু পারো না, বুঝো না, আবার লতে আসছো পড়তেছো না, দরকার নাই। আপনি এগুলো কারো কোনো কথা শুনবেন না, ঠিক আছে? আপনার গলা ভালো না, আপনি গান গাইতে শিখতেছেন, এটা আপনার শখ আশা, আপনি একজন শিল্পী হবেন, হইতে না পারেন যতটুকু পর্যায়ে যাইতে পারেন। কি আহ, আমাকে আইনজীবী হতেই হবে, আমাকে ম্যাজিস্ট্রেট হতেই হবে, ঠিক আছে? আপনার যদি লক্ষ্য ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই আপনি পড়ালেখা চালিয়ে যাবেন আপনার গতিতে। পৃথিবীর সব মানুষেরা যে যাই যেটা বলুক, কোনো দিকে আপনি আপনার মনোযোগ নষ্ট করবেন না এবং কানও দিবেন না সেদিকে, ঠিক আছে? আমি মোট এই হচ্ছে গিয়ে 7টা পয়েন্ট নিয়ে আপনাদেরকে এখন আমি আলোচনা করছি। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কোনো সমস্যা নেই। করতে পারেন, প্রশ্ন ওপেনলি করেন, কারণ আপনাদের উত্তর দেওয়ার মতো কাউকে পাবেন না। সত্যি কথা, একসময় কাউরে পাবেন না আপনি। আপনি বিশ্বাস না করলে আপনি দেখেন, আহ, যে পরীক্ষা দিছে তাদের কেউকে আপনি একটা কল দিয়ে আপনি 2 মিনিটের বেশি কথা বলতে পারেন কিনা দেখেন। আমি চ্যালেঞ্জ দিলাম আপনাকে, যদি আপনারা যদি এই চ্যালেঞ্জে জিতেন তাহলে আমি কিন্তু 1,000 টাকা মিষ্টি খাওয়াবো আপনাদের। দেখেন ভাই, এখানে জি। আমার একটা কথা ছিল যে বারটা আপনাদের এমসিকিউ যে পরীক্ষাটা হয়, এখানে যদি আমি ধরেন দুইটা প্রশ্ন সঠিক অ্যান্সার করছি, একটা ভুল করছি, এরকম করে কি এই ভুলটার জন্য কি সঠিক অ্যান্সার থেকে কোনো নাম্বার কাটবে?
ইয়েস, এটা হচ্ছে আপনার এই এই যে যেটা মাস ডিস্ট্রিবিউশন, এটা আসলে একটা পয়েন্ট আপনাকে বলতে হচ্ছে যে নেগেটিভ মার্কিংটা, এই নেগেটিভ মার্কিং এর জন্যই তো আমি ধরা খাইছি, ঠিক আছে? তো এটাই বলতেছি যে আপনার মনে করেন আপনার আমি 5টা মনে করেন 8 মার্কের পরীক্ষা দিয়ে বুঝাই বা 8 মার্ক, আপনি মনে করেন 8টা প্রশ্ন আছে। তো 8টা প্রশ্নের মধ্যে আপনি হচ্ছে গিয়ে 4টা পারছেন, তো আপনি পাইছেন কত 4, আর বাকি 4টা ভুল করছেন। তো 4টার জন্য আপনার 1 কাটা, কোথা থেকে 1 কাটবে? ওই আপনি যে 4 পাইছেন না, এইখান থেকে -1 করবে, তখন আপনার হয়ে গেছে 3। আপনি কত পাইছেন তখন? 3, বুঝতে পারছেন? আপনি কিন্তু 4 পান নাই। সুবর্ণা আপু, হ্যাঁ, বুঝতে এটাই অনেকটা কনফিউশন। অনেকে যেটা বলতেছে যে না পারলে কনফিউশন থেকে আনসার করার দরকার নেই, কিন্তু সঠিকটা যদি একদম 100% সঠিক হয়ে আসে। জি, 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 জি। এইটাই হচ্ছে গিয়ে কথা। আমি তো মনে করেন একটা প্রশ্নতে 2টা ভুল উত্তর বের করে ফেলছি যে এই 2টা হবে না। কোনোভাবে হবে না। যখন উম সঠিক উত্তর 2টা বাইর করছি, এখন কনফিউশন লাগতেছে। ক নাকি খ, খ নাকি ক, বুঝছেন? তো আর এদিকে সময়ও চলে যাচ্ছে। তখন ধুর দিয়ে দেই এটা। এটা তো সিওর হবে। বুঝছেন? তো আমার এটা দিলে ডাকতেছে। কিন্তু আইসা দেখি যে না, 2টা উত্তর ভুল যেটা বার করছি ঠিক আছে, 2টা উত্তর ভুল। কিন্তু ক না, লাস্টে খ। বুঝতে পারছেন? তো তো এই যে কনফিউশন এ যেটা ছিলাম, তো এটা তো কিন্তু ছেড়ে দেওয়া উচিত ছিল। তো এইটার জন্য কিন্তু আপনাদেরকে ওই যে মডেল টেস্ট আমি কম দিছি। আমার দুর্বলতাগুলো আমি যে বের করতে পারতেছি, আমার ভুলগুলা। এবার মার্জিয়ান আপু আজকে কিন্তু আসে নাই। মার্জিয়ান আপু কিন্তু আমাকে বলছিল যে, "আপনি আসেন, ক্লাসে আসেন। প্রতিদিন আপনার একটা ক্লাস রাখেন, দরকার হলে মাসে ১ বার হলে রাখেন। বলেন আপনার প্রবলেমগুলো, আপনি যদি এগুলো যদি বলেন, তো আমাদের উপকার হবে।" মার্জিয়ান আপু কিন্তু রেকর্ড থাকলে পরবর্তীতে শুনবে। উনি আমাকে বলছে, কিন্তু উনি আমাকে অনেক বড় একটা লম্বা ভয়েস দিছিল আমার পরীক্ষার পরে। তো এই যে মনে করেন আমাদের আ মনে করেন আমি যে প্রবলেম গুলো আপনাদের কাছে যেটা শেয়ার করে যে রেজোলিউশন স্টাডির টার উৎপত্তিটাই হচ্ছে গিয়ে এইটাই চিন্তা ভাবনা থেকে যে আমি যে প্রবলেম গুলা ফেস করে আসছি, ভবিষ্যতে যাতে আর কেউ না ফেস করে, ঠিক আছে? যতজনই আমার আন্ডারে যতজনই আমি যাদেরকে নিয়ে কাজ করব, তারা যেন ফেস না করে, এই কারণেই কিন্তু এই প্রতিষ্ঠানটা শুরু, বুঝছেন? এই নিয়তেই। তো এরকম এবার আছে, যেহেতু আমি বার কাউন্সিল পরীক্ষা দিচ্ছি, হ্যাঁ? হচ্ছে গিয়ে আমি খারাপ করাতে না, আমি লাস্টে এখন কি বলি জানেন? যে ১ম দিকে বলছিলাম যে, "আমার যদি রেজাল্ট খারাপ হয় তো আর পড়বই না। তারপর আর পরীক্ষাই দিব না।" ঠিক আছে? এটা হয়তো রাগে অভিমানে ১ম এ। কিন্তু আমার যখন রেজাল্ট পরবর্তীতে আর রাতে আর রেজাল্ট-টেজাল্ট দেখিনি। আমার অনেক মাথা ব্যথা করছিল, আমি ঘুমায় গেছি। সকালবেলা উঠে দেখছি স্বাভাবিকভাবে আমি জানি আসবে না। যদি অলৌকিকভাবে যদি চলে আসে, তখন আমি তাকায় দেখি যে না, আসে নাই। আলহামদুলিল্লাহ। আমি খুশি। যে আসে নাই, খুবই ভালো হইছে। কারণ আমি জানি যে আমি তো আমার প্রস্তুতি ভালো ছিল। তো আগামীবার এখন ১ মাস পরীক্ষা দিয়ে দাও দরকার পড়লে, বা ৫ মাস পরে হোক, ৬ মাস পরে হোক, ইনশাআল্লাহ পরের বার আমি পারব। এটা একটা মনের ভিতরে এখন আমার একটা কি বিশ্বাস জন্মে গেছে। এটা কিন্তু এখন ওভার কনফিডেন্স না, এটা বিশ্বাস জন্মে গেছে। আর আমি তো পাসই করছিলাম, নিজের মধ্যে নিজের ভুলের কারণে ফেল করছি। আচ্ছা আপু, আমি বলি, আর হচ্ছে গিয়ে এমনভাবে আমি এখন এখন যে এমন প্রস্তুতি নেব, এখন আমি এখন এমসিকিউ এবং রিটেন ২ টার একসাথে নিয়ে নেব এখন। কিন্তু গতবার কিন্তু আমি শুধু জাস্ট এমসিকিউ নিয়ে টেনশন করছি। রিটেনটা বই কিনছি বাট ফিরেও তাকাইনি, একদিন খুলেও দেখিনি। নতুন ভাই এসে যেভাবে এনে রাখছি এভাবেই। আমাকে অবশ্য আরেকজন সিনিয়র ভাই পরামর্শ দিছিল। আমার কলিগ বলছিলাম যে উনি পাস করছিল, গতবার অ্যাডভোকেট হইছিল। তো উনাকে কি হইছিল যে সবাই গণার মধ্যে ধরে নাই। উনি কিন্তু আমাকে কল দিছিল আজকে যে, "রায়হান স্যার, কি অবস্থা আপনার?" আমি বলছি, "আসি নাই।" কয়, "না ভাই, এটা কি বলেন?" আমি বলি, "ফান করতেছি।" তো, "দুষ্টামি করেন না, বলেন সত্য কথা।" আমি বলছি, "রেজাল্ট নিয়ে কেউ দুষ্টামি করে? তো আমি আসি নাই তো আসি নাই, সত্যি কথা। তো মিথ্যা বলা দরকার কি?" তো এখন বলতেছে যে, "আচ্ছা যাক, আপনারা কত ভালো আমাদের থেকে।" আমি বলছি, "আসলে ভালো-টালো এগুলি ব্যাপার না। ব্যাপার হচ্ছে গিয়ে মাথা ঠান্ডা রেখে ১ ঘন্টায় যারা কাজ মানে শান্তভাবে যারা ওই ১ ঘন্টাতেই যারা ঠিক রেখে আসতে পারে, এটাই হচ্ছে পরীক্ষা।" বুঝছেন? হ্যাঁ, সুবর্ণা আপু, এখন আপনি কি বলতেছেন বলেন? আপনি বলতেছিলেন যে প্রশ্ন সম্পর্কে একটু বলবেন যে এখানে কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসছে, এরকম কিছু আছে? এই জায়গা থেকে বেশি আসে বা এই গাইডটা থেকে, এই বইটা থেকে না, বেশি গাইড প্রশ্ন আপনি বই কি প্রশ্ন আসলে মিলিয়েছেন? প্রথম গাইড করার বই যেটা আচ্ছা সুবর্ণা আপু, বন্ধ করেন বলি। গাইড বই এগুলো আসলে কোনো ব্যাপার না। আপনার হচ্ছে গিয়ে যেটা মূল বই আছে, বলছেন মনে করেন আইন যেটা আছে, বেয়ার অ্যাক্ট যেটা বলে, হ্যাঁ? এগুলো হচ্ছে গিয়ে আপনার ১ম এ হচ্ছে গিয়ে আপনার জানা মানে জানতে হবে। আমি একটা কথা বুঝাই আপনাকে। মনে করেন যে আপনি 9-10 এ থাকতে অঙ্কর যে সূত্রগুলা পড়ে আসছেন না? মনে করেন বীজগণিতের যেটা বলতেছি, বীজগণিতের আপনি সূত্র পড়ে আসছেন না? যে a+b হোল স্কয়ার সমান, সমান
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার পড়ে আসছে না এভাবে? জি জি আচ্ছা, এখন এইটাকে যদি ঘুরিয়ে যদি আপনাকে যদি পি প্লাস কিউ অল স্কয়ার দেয় তাহলে কিন্তু আপনার কিন্তু ঘুরে ফিরে কিন্তু ওই এ প্লাস বি অল স্কয়ারের সূত্র এটাই তো, নাকি এর বাইরে কোনো কিছু? হ্যাঁ, তো আপনাকে তো কিন্তু তখন না ওইটাই। লাগতেছে যে ওই ওই ফর্মুলাটা যে অনুযায়ী আপনাকে লিখতে হতেছে যে পি স্কয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কয়ার। তো এভাবে হচ্ছে কি জানেন যে আইনের ধারাগুলো এগুলো হচ্ছে সূত্র। আইনের ধারা বলেন বা দেওয়ানি কার্যবিধিতে আপনি পাইলেন যে আইনের ধারা এবং আদেশ পাইলেন যে ঠিক আছে, যে অর্ডার, এগুলো হচ্ছে গিয়ে কি জানেন, বা তামাদি আইনে যদি বলেন ধারা এবং অনুচ্ছেদ পাইবেন। তো এইগুলো হচ্ছে গিয়ে আপনার সূত্র, ফর্মুলা গুলো, এগুলো হচ্ছে মেইন। বইয়ে কি করে জানেন, কারণ লেখার বইয়ে কি করে, সেই লেখাগুলোকে একটু সাজিয়ে লেখে, ঠিক আছে, একটু সাজিয়ে লেখে এই বইগুলাকে আপনাকে মানে এই সূত্রটাকে বুঝিয়ে সুন্দরভাবে আরো বিস্তারিত লেখে। তো এক একজনের লেখা তো এক একজনের হবে, বুঝতে পারছেন? তো কেউ সহজ ভাষায় বুঝাইতেছে, কেউ কঠিন ভাষায়, ঠিক আছে, এভাবে বিভিন্ন কোম্পানি আছে। আমি বলতেছি না কোনো বই খারাপ, বলতেছি না, সব বই ভালো, ঠিক আছে, এখনো পর্যন্ত যারাই বই বার করছে আইন তো সবার ভালো। আমাদের একটা বই আছে শুধু আমি আমি এমসিকিউর জন্য। আমি কোনো মানে বলেন না কোনো কোম্পানির নাম বলবো না, খারাপ বলবো না, ঠিক আছে, নামও বলবো না, খারাপও বলবো না, ভালো বলবো না, মানে ভালো বলবো যে সবাই ভালো, কোনো কারণ ভালো। কিন্তু মেইনটা হচ্ছে কি আইন তো কেউ বানাই নাই, ওই হচ্ছে কি ওই যে আপনার যে গেজেট গুলো আছে, যে সরকারি গেজেট গুলো দিছে, ধারাগুলো দিছে, এগুলির বিস্তারিত ভাবে সুন্দর করে তারা তুলে ধরছে, বুঝতে পারছেন? যে আপনি আপনার মূল বই যখন আপনি পড়বেন আপনি নিজে কিন্তু বুঝবেন না কিছু, এখানে কিন্তু ইংলিশ ভাষায় আছে, আর বাংলা যে ভাষা আছে এগুলো কঠিন শব্দ লেখা, ঠিক আছে, আপনি বুঝবেন না, তখন বোঝার জন্যই কিন্তু আপনি গাইড কিনা লাগতেছে আপনার মাস্ট, বুঝতে পারছেন? যেটা আমিও করছি, আমরা সবাই করে, সব স্টুডেন্টরা মূল বইটাও থাকে এবং গাইডটাও থাকে। এখন কথা হচ্ছে গিয়ে এখানে পরে কেউ ধরতে পারলে সে পরীক্ষা প্রশ্নগুলো ধরতে পারে, আর যারা মানে পরে ধরতে পারে না তো তারা পারে না, খারাপ করে, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে বার কাউন্সিলে কিন্তু ইংলিশ মিক্স করে বেশি, বুঝছেন? আমরা কি করি, জাস্ট বাংলা পড়ে যাই, ঠিক আছে, মনে করেন আমরা বাংলা পড়তেছি আইনটা, ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে তার ইংলিশ শব্দটা কি পাশাপাশি আমরা দেখতেছি না, বা ধারা মনে করেন আমরা এই পুরো ধারাটাই আমরা বাংলা পড়তেছি, কিন্তু ইংলিশে যে এই ধারাটা সেকশনটা কি বলতেছে এইটা কিন্তু আমরা একবার ফিরেও তাকাই না। এই কারণে হচ্ছে কি আমাদের প্রবলেম, বা ফিরে ইম্পর্টেন্ট কয়েকটা তাকাই কিন্তু সবগুলো তো আর দেখা হয় না। তো বুঝতে পারছেন যে আমরা কিন্তু পরীক্ষা দিচ্ছি বাংলা মিডিয়ামে কিন্তু প্রশ্ন কিন্তু ইংলিশ মিডিয়াম মিক্স থাকে, বুঝছেন? আর আপনাদেরকে এখন বলা কেন জানেন, আপনাদের সময় আপনারা মনে করেন যারা এখন ফাইনাল ইয়ার আছেন, আপনারা মনে করেন আরো 1-2 বছর পরে পরীক্ষা দিবেন বা 3 বছর পরে পরীক্ষা দিবেন, তো আপনাদের সময় কিন্তু আরো কঠিন হবে। আমার এই কথাগুলো এক সময় আরো ব্যাকডেটেড হবে, হয়ে যাবে, আরো আরো পুরানো হয়ে যাবে, তখন কিন্তু আবার নতুন করে আরো কিছু অ্যাড করা লাগবে। আমি যে এখন 7টা পয়েন্ট যে দিচ্ছি, এই 7টা পয়েন্টে লাভ হবে না, তখন আরো 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 পয়েন্ট উল্লেখ করতে হবে, বুঝতে পারছেন কেন? প্রতিদিন আপডেট হচ্ছে, যে গত 7 নম্বর আর 8 নম্বর পরীক্ষা, এটা তো আমরা 9 নম্বর ছিল বার কাউন্সিল, 7 এবং 8 এই যে প্রশ্নগুলা খুবই সহজ ছিল, বুঝছেন? এই যে 8-এর যদি আমি পরীক্ষা দিতে পারতাম, আমি কিন্তু ইন্টিমেশন দেরিতে জমা দিয়েছিলাম, 8-এ যদি পরীক্ষা দিতে পারতাম পাশ করে আসতে পারতাম, ঠিক আছে, ওই যে ওভার কনফিডেন্স থেকে বলতেছি আর কি, বুঝছেন? তো এইবার এসে কি হয়েছে, 9-এ এসে কিন্তু প্রশ্নের এই মডেলটা চেঞ্জ হয়েছে, আগামীতে যে 10-এ আবারও যে চেঞ্জ হবে না তার কোনো গ্যারান্টি নাই, আরো চেঞ্জ হবে, আরো আপডেট হবে, বুঝতে পারছেন? তো কিন্তু মেইন কথা কি জানেন, আমি ভয় পাই দিচ্ছি না, বইয়ের কোনো কিছু নাই, এই ধারাগুলো থেকে তো আসবে, এর বাইরে থেকে তো আসবে না, আইন তো আর নতুন করে কেউ বানাবে না, বুঝতে পারছেন? তো এগুলোর ভিতর থেকেই আসবে এবং হয়, তো এগুলো বোঝা হচ্ছে গিয়ে নিজের কাছে। আর এখন আর কিছু জানতে চাচ্ছেন, বলেন আপু। সর্বোচ্চ কতবার দেওয়া যায় বার কাউন্সিলের পরীক্ষা? আচ্ছা, বার কাউন্সিলে হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কোনো এখনো পর্যন্ত কোনো লিমিটেশন আসে নাই, বুঝতে পারছেন? আপনার হচ্ছে কি যখন রেজিস্ট্রেশন মেয়াদ করলেন, মানে প্রথম রেজিস্ট্রেশন করলেন, তখন 5 বছরের মেয়াদ থাকে, ঠিক আছে। তো 5 বছরে আপনি 5টা পরীক্ষায় যদি পান, তো আপনি 5টাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। অথবা 5 বছরের ভিতরে আপনি 2টা পরীক্ষা পাইছেন, 2টা দিচ্ছেন, আপনার রেজিস্ট্রেশন মেয়াদ চলে গেছে, আবার এই রেজিস্ট্রেশন করবেন, আপনি রেজিস্ট্রেশন মেয়াদ বাড়াবেন, ঠিক আছে, আবার 5 বছরের জন্য আপনি মেয়াদ বাড়াতে পারবেন। তো বেশিরভাগই আমি দেখছি আহ
যারা সত্যিকারে আর কি স্টুডেন্ট, যারা আগ্রহ থাকে, তারা 2 কি 3 বারের ভিতরে তারা পাস করে ফেলে, 2 বার কি 3 বারের ভিতরে পাস করে ফেলে। আর যারা আসলে সত্যি কথা আসলে কতজন আছেন মানে পারেই না, একেবারেই বুঝে না কিছু না, বুঝছেন? তো এরা 2-3 বার কোনো 4 বার কোনো তারা মানে এভাবে বলা ঠিক না, আজীবন পরীক্ষা দিলেও তারা পারবে না, বুঝতে পারছেন? তো অনেক সময় তারা তারা নিজেরাই 3-4 বার পরীক্ষা দিয়ে বিরক্ত হয়ে আর দেয় না, বুঝতে পারছেন? তো আহ, এটা কিন্তু একটা লিমিটেশন নিয়ে আসবে খুব শীঘ্রই। এজ লিমিটেশন প্লাস কয়বার পরীক্ষা দিতে পারবে একজন ক্যান্ডিডেট, এটাও নিয়ে আসবে, কারণ কম্পিটিশন অনেক বেশি বাড়ছে। এবং কিন্তু আইনের পড়ার প্রতি একটা ঝোঁক বা ইচ্ছা সবার বেড়ে গেছে, অনেক বেশি এখন স্টুডেন্ট কিন্তু ল নিয়ে পড়তেছে। প্লাস হচ্ছে গিয়ে অনেকগুলো কলেজ, মানে প্রতিদিনই বলা যায় প্রায় প্রতি বছরই একটা একটা করে আইন কলেজ উদ্বোধন হচ্ছে। এক ঢাকার ভিতরেই মনে করেন শত শত আইন কলেজ হয়ে যাচ্ছে। তো এরকম মনে করেন একটা আগ্রহ বেড়ে যাচ্ছে। আসলে সবাই অ্যাডভোকেট হতে পারবে কিনা জানে না, বাট কিন্তু হচ্ছে এটা আসলে অনেকেই শখের বসে, বুঝছেন? বেশিরভাগই শখ বা একটা ইচ্ছা, বুঝছেন, যে এটা পড়ি না কি হয় দেখি, বুঝতে পারছেন? কিন্তু এখন যারা আসতেছে আমাদের ব্যাপারটা আলাদা বলি, আমরা তো কিন্তু আপনাদের এত ইয়ার গ্যাপ না, তারপরেও বলি আমাদের আগের সবার ইচ্ছা হয়তো মানে করি, ইচ্ছা ভালো লাগলো বা আহ, মানে আর পড়ালেখা করে আর কি করব দেখি, এটা দিয়ে কিছু করতে পারি কিনা। কিন্তু এত মানে এত সচেতন না, কিন্তু এখন কিন্তু স্টুডেন্টরা খুবই সচেতন। এই যে আপনারা যারা আছেন এখানে সবাই আপনারা সচেতন। এই সচেতনতার কারণেই বুঝছেন যে আমি একজন ফেলটুসি স্টুডেন্ট, তারপরও কি আমার কথা আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন কেন জানেন? আপনারা সচেতন, বুঝতে পারছেন? তো এই কারণ আপনারা আইন বুঝে আপনারা পড়ালেখা করেই তারপরে অ্যাডভোকেট হয়ে বের হতে যাচ্ছেন, বুঝতে পারছেন কি বলছি? বুঝেন? আহ, বুঝতে পারছেন সঞ্জনা আপু? জি, ধন্যবাদ ভাইয়া, বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনারা কিন্তু খুবই সচেতন। আপনারা এই যে অনলাইন ক্লাস করতেছেন, আপনারা বই কোনটা, কি পড়তে হবে, এখন থেকে কিন্তু আপনারা জানতেছেন, পরীক্ষার প্যাটার্ন জানতেছেন। আপনারা এখনই প্রশ্ন করতেছেন যে বার কাউন্সিলের পরীক্ষা কিভাবে আসে, প্রশ্ন করতেছেন। তো আমরা সময় আমাদের কথাই বলতেছি, আমরা মানে কেউ আমাকে একটু বলেও নাই কোনোদিন যে বার কাউন্সিলে যে 7টা সাবজেক্টের নামটাও বলে নাই, বুঝছেন? আমিও তো লাইব্রেরিতে যাইতাম, আমিও তো লাইব্রেরিতে আমি বই টই বিক্রি করতাম বা জানতাম, কিন্তু আমি নিজেও তখন বুঝতাম না, সত্যি কথা যেটা, বুঝতে পারছেন? কারণ আমাকে বোঝানোর মতো কেউ ছিল না, ইচ্ছে করে বুঝাইতো না। আপনি কিন্তু কোর্টে যান, বিশেষ করে আগের যদি আপনি মানে সিনিয়ররা যদি থাকে, তাদেরকে কোনো একটা প্রশ্ন করে দেখেন, আপনাকে উত্তরগুলা দিবে কি জানেন? মানে একবারে শর্টকাট উত্তরগুলা দিবে, আপনাকে বিস্তারিত কোনো উত্তর দিবে না। কিন্তু আমাদের কাছে আসেন, আপনার কিছু বুঝেন না, আমরা একবারে বিস্তারিত ব্যাঙে আপনাকে যতক্ষণ পর্যন্ত বুঝেন না আমি বুঝিয়ে দিব। কারণ আমাদের ভিতরে সেই হিংসাগুলো নাই, মানে ওই যে কি কথা বলতেছি, মানে বর্তমানে যারা স্টুডেন্টরা আছে তাদের ভিতরে হিংসা নাই, না আসুক, কেউ যদি আসতে পারে তার মেধা দিয়ে সে আসুক আইন পেশাতে, কোনো সমস্যা কি, ল পড়ুক, ঠিক আছে? কিন্তু আগের আপনাদের সিনিয়র কয়েকজনকে আপনারা দেখেন, আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা সিনিয়র কতজনকে আহ, প্রশ্ন করেন যে ভাই আচ্ছা আমাদেরকে, আমরা তো এলবি নিয়ে পড়তেছি, তো আমরা আসলে আমাদের ভবিষ্যৎ কি বা আমরা কি করব? এ পড়ো না, এগুলো কি পাগল নাকি, তোমরা ভর্তি হইছো, এই দেখো না তা আমি ভর্তি হয়ে আমি পারতেছি না, বা আমি অ্যাডভোকেটে কি করতেছি, এরকম দেখিও। কিন্তু সবাই না, কিন্তু কিন্তু ম্যাক্সিমাম, ঠিক আছে? অজিতা আজকে চুপ কেন? আমার অজিতা কোনো কথা বলে না। অজিতা কথা কি শোনা যাচ্ছে না? মন দিয়া শুনতাছি এবং চিন্তা করতেছি। ভয় পাইবেন না, ভয় পাবেন না। কারণ হচ্ছে কি জানেন, আহ, বাকিরা সবাই না ভয় লাগে এই কিন্তু কি করে, এই এই কোচিং বলেন, আমারও কিন্তু কোচিং সেন্টার, তারপরে আমি বলতেছি যে এই কি, আমি কখনো আমার ইচ্ছা আমার নিয়ত, মানে নিয়তটা দিয়ে না হচ্ছে গিয়ে আসল এই হয়তো কি, আমরা ইসলাম ধর্মের প্রথম হাদিস যদি বুখারী শরীফের শুদ্ধ হাদিস, সহি শুদ্ধ হাদিস, যে তোমার নিয়তের উপরেই তোমার কাজের কি ফলাফল কি নির্ধারিত হবে। তো এরকম সেম প্রতিটা জিনিসে মনে করেন আপনার, কিন্তু আপনি হিন্দু ধর্ম, এর মানে কি আপনি জানেন না যে নিয়তেই কিন্তু বরকত যেটা, এর মানে অবশ্যই। তা আমরা হয়তো আমাদের আইনে বলে দিচ্ছে, আমাদের ইসলাম যেরকম আইন, আইনে একবারে দাঁড়াতেই আছে। মনে করেন বুখারী শরীফ, এটা হচ্ছে গিয়ে একটা আইন, তার 1 নম্বর দ্বারা হচ্ছে গিয়ে কোথায়, এই যে 1 নম্বর হাদিস, এখানে বলে দিচ্ছে যে নিয়তের উপর নির্ভরশীল তোমার কর্মটা। তো কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। তো
আমার নিয়ত হচ্ছে গিয়ে কি, আমার তো প্রথমে নিয়ত করছি যে না, আমার হচ্ছে গিয়ে আমি এটা সেবা করব, এবং যারা হচ্ছে গিয়ে যে প্রবলেম গুলা ফেস করছে সেই ফেস গুলা প্রবলেম সলভিং করে যদি তার মাধ্যমে যদি কিছু টাকা আয় করা যায়, হ্যাঁ, প্রতিষ্ঠান চালাইতে গিয়ে সেটা করব। এতে করে কি মনে করেন আপনাকে ভয় লাগাইয়া যে না বিরাট বড় বাঘ কোথায় বসে আছে বার কাউন্সিলের ছাদে, ঠিক আছে, আপনি পারবেন না, ঠিক আছে, আপনাকে এই করতে হবে, পড়তে হবে, কোচিং এ আসতে হবে, এরকম করে আল্লাহ মাফ করুক। তো আপনাকে তো বলতেছি ভয় পাবেন না, কোনো ভয় নাই। এটা কোনো রকেট সায়েন্স না যে আপনার, আমি কি বলবো, আমি একটা 9-10 একটা এসএসসি পাস করা যতটা না কঠিন এর থেকে সহজ হচ্ছে বার কাউন্সিল পাস করা। কেন? এসএসসি যখন আপনারা সবাই এখন এসএসসি লেভেলটা একটু চিন্তা করেন, চোখ বন্ধ করে চিন্তা করেন। তো আপনি যখন মনে করেন আপনি গণিত পড়ছেন, আপনি ইংলিশ পড়ে আসছেন, আপনি এতগুলা প্যারাগ্রাফ মুখস্থ করছেন, আপনার বাংলা পাস করার জন্য কতগুলা প্রশ্ন মুখস্থ করছেন, আপনি বাংলা ব্যাকরণের জন্য কত কষ্ট করছেন, ঠিক আছে? আপনি সমাজের জন্য, বিজ্ঞানের জন্য, যার ধর্ম পাস করার জন্য কত কষ্ট করছেন। আর বার কাউন্সিলের এগুলো হচ্ছে আপনি যদি ভালো করে অন্ততপক্ষে যদি আপনি চিন্তা করেন যে না আমি আজকে মাত্র ৫ টা ধারা পড়বো। তো আপনি এই ৫ টা ধারা পড়েন। ঠিক আছে? একটা সাবজেক্ট নিয়ে আপনি ৫ টা ধারা পড়েন। এই ৫ টা ধারার এবার ভিতরে কি আছে খাবলায়-টাবলায় সব বার করে ফেলেন নাড়ি-ভুড়ি। ঠিক আছে? পরের দিন এভাবে ৫ টা পড়েন। আর সবগুলো পড়তে হয় না তো। মনে করেন আপনি দ্বন্দ্ববিধি ৫১১ টা ধারা। তো ৫১১ টা ধারা পড়তে হয় না। ৫১১ টা ধারা তো যদি একটা প্রশ্ন আসে তাহলে তো দ্বন্দ্ববিধি থেকে তো ৫১১ টা প্রশ্ন করবে। বুঝতে পারছেন? তো প্রশ্ন করতেছে কটা ২০ টা। ঠিক আছে? দ্বন্দ্ববিদ্যা থেকে ২০ টা আসে প্রশ্ন। এমসিকিউর কথা বলতেছি। তো আপনাকে এখান থেকে বেছে কিন্তু আপনার ভালো করে ১০০ ১৫০ দ্বারা পড়লেই হয়ে যায়। আর আপনি ১০০ ১৫০ দ্বারা পড়া মানে অটোমেটিক আপনার পড়া হয়ে যাবে। ওই যে আমি একটু আগে বলছিলাম যে ২ টা দ্বারা অলরেডি আপনাদেরকে পড়ায় ফেলছি। কিভাবে? যে বলছিলাম যে ৯ বছরের কম বয়স্ক শিশুর তার অপরাধ না। এটা কোথায়? ৮২ দ্বারা। তারপর হচ্ছে আরেকটা বলি যে পাগল থেকে ৮৪ হাত দূরে থাকবেন। তো পাগলের কোনো কাজকর্ম সেটা অপরাধ না। সেটা হচ্ছে কি ৮৪ ওই যে ৮৪ হাত দূরে থাকেন মানে কি ৮৪ দ্বারা। ঠিক আছে? তারপর আরেকটা বলছিলাম আপনার যে গুরুতর আঘাতের কি কোথায় আছে? ৮ টা উপাদান আছে। কোথায় আছে? ৩২০ দ্বারা। দেখছেন আপনাদের সাথে কথা বলে ৩ টা দ্বারা আপনাদের আজকে শিখা হয়ে গেছে না? তো এরকম করে বুঝছেন আপনি যখন আপনি পড়বেন, আপনি মনে করেন আজকে দেখলেন পত্রিকা খুলে যে এই জায়গায় খুন হইছে। আরে খুনটা কি? দণ্ডবিধিতে আছে। কত ধারায়? ৩০২ ধারায়। মানে শাস্তি কোথায়? ৩০২ ধারায়। তার খুন হইছে বা যাবজ্জীবন হইছে। কত ধারায় আছে? ৩০০ ধারায়। খুনের সংজ্ঞা। এই যে আপনার পড়া হয়ে গেছে। প্রতিদিনই আপনার এখন পত্র-পত্রিকা খুললে বা Facebook এ ঢুকলে দেখতেছেন এই যে র‍্যাব, দর্শন। দর্শন কোথায় আছে? কত ধারায় আছে? একটু পড়লেন। শাস্তি কোথায় আছে? কি শাস্তি? ঠিক আছে? এই যে আপনার আগ্রহ থেকে নিয়ে যখন আপনি পড়বেন, ঠিক আছে? তখন আপনার পড়া হয়ে যাচ্ছে। এই তো একটা করে ধারা শিখা হয়ে যাচ্ছে। চুরি, আল্লাহ চুরিটা কি? কোথায় আছে? বুঝছেন? এই তো আপনার দেখলেন। ডাকাতি, আল্লাহ ওই যে ডাকাতি বললাম না আমার যে আমি নিজে মানে এই সর্বোচ্চ বলে দাগাইতেছি কিন্তু প্রশ্নটার ভেতরে সর্বনিম্ন লেখা একবারও চোখে ভাসে নাই। মানে একটা ধান্দার মধ্যে মানে অটোমেটিক আপনি পড়ে যাবেন। বুঝতে পারছেন? এই কারণে আপনাকে কুল থাকতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, নিজেকে ঠিক রাখতে হবে। বুঝতে পারছেন? প্রতিটা জিনিসেই। সময় কতক্ষণ থাকে? ১ ঘন্টা ভাইয়া। ১ ঘন্টার ১০০ ভিতরে কিন্তু আপনার হুম, ১ ঘন্টার ভিতরে কিন্তু আপনার অনেকগুলো কাজ আছে। যেমন আবার আপনার এদিকে খাতা সিগনেচার করতে হয়, টিচার আসবে, আপনার টিচারকে খাতা দিবেন। আবার প্রশ্ন যদি আপনি পিছনে পড়েন, টিচার দিতে এসে আপনার প্রশ্ন দিতে আপনার এদিকে ১ মিনিট চলে যায়। বুঝতে পারছেন? তো প্রত্যেকটা মিলিয়েই আপনাকে এই ১ টা ঘন্টাই আসলে যারা নিজেকে ঠিক রাখতে পারে তারাই পাস করে। বুঝতে পারছেন? এখন এর ভিতরে একটা বলি যে ৯,২২১ জন বা ৯,২০১ জন না কত সামথিং পাস করছে। আচ্ছা ৯,০০০। তো এরা কি সবাই আবার আবার অ অ আবা আবার কি সবাই পাস করছে এরকমও না কিন্তু। অনেকে কি আছে জানেন? আমি বলি আমি নিজেই দেখছি। বে অ্যা এটা আমার হলে হয় নাই। কারণ হলে আমি তো দেখার সময় পাই নাই। কিন্তু আমি এটা শুনছি, এটা আমার দেখারই। যে উপর দিকে তাকাইছে ১০ মিনিট ওই যে আমাদের কিন্তু ওই 9-10 এ থাকতে আমরা এরকম করছিলাম। যে আমাদের যখন নৈর্ব্যক্তিক ছিল তখন তো আর মাইনাস ছিল না। যে ক, খ, গ, ঘ ১০, ২০, ৩০, ৪০ গুনে ১০০ হইছে উপর নিচে এরকম করে দাগাইতো। আর এখানে এসে অনেকেই আছে বুঝছেন না চাকরি-বাকরি আছে, আসছে বার কোর্সের পরীক্ষা দিতে এমনি শখের বসে। প্রশ্ন দেখে নাই, প্রশ্নকে এক সাইডে রাখছে। ওএমআর শিট জাস্ট দাগাইছে। ক, খ, গ এভাবে দাগাইছে বুঝছেন? তো তারাও পাস করে ফেলছে এরকমও আছে। কারণ এটা তো হচ্ছে গিয়ে তো
এখানে তো আপনাকে আর প্রশ্ন ধরতেছে না, ওএমআর শিটটা কম্পিউটারে ঢুকাইছে, যতগুলো হয়েছে রাইট, ঠিক আছে না, এরকম হয়ে গেছে। তো এখন ভাবতে পারেন যে তারা কি করবে, তাদের ভবিষ্যৎ কি, বা আপনি এরকম জায়গায় আপনি পাস করে ফেলছেন এমনি আন্তাজে মান্তাজে দাগায়া, তাদের ভবিষ্যৎ হচ্ছে গিয়ে তারা রিটেনে ফেল করবে, রিটেন 2-3 বার দিবে, ফেল করবে, ভালো লাগবে না, আর পড়ালেখা ছেড়ে দিবে, মানে বার কোর্সের পরীক্ষা দিবে না, বুঝছেন? কারণ হচ্ছে কি তারা পড়ে নাই। আবার এখন যদি সে যদি ভাবে যে না রে, আমি তো কোনো মতে এমসিকিউ তো আন্তাজে পান্তাজে করে পাস করে ফেলছি, আমি তো নিজে জানি যে আমার ভিতরে কি, আমি তো ঠিক মতো পড়ে না পড়ে পাস করছি, তো আমাকে কি করতে হবে, এখন মনোযোগ দিয়ে পড়তে হবে। সে মনোযোগ দিয়ে প্রথম এক চান্সেও হয়তো রিটেন পাস করতে পারবে, অথবা আর পাসও না করতে পারে, ঠিক আছে? তো দুইটাই হইতে পারে। তো এই কারণে হচ্ছে গিয়ে আপনাকে পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। আপনার ফার্স্ট আর কোনো নাম্বার প্রশ্ন? বলতে কি কোনো কিছু ছিল যে এত নাম্বার পাইলে পাস? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 50 পেলে পাস। এটা জানেন না, বার কাউন্সিল হচ্ছে 50 পেলে পাস। আর ওই যে নেগেটিভ রেট বাদ দিয়ে 50 পাইতে হবে, 50% এর পাস পাস। আর একবার এমসিকিউ পাস করলে আপনারা আমি জানেন যে যে দুইটা। 50 থেকে যদি 49 অথবা 49.5 পায় তাহলে মেয়েটি পাস করবে না, এরকম হয়। হ্যালো। হ্যাঁ আপু শুনেন, 49.75ও যদি পায় তাও ফেল, 50 পেতে হবে, বুঝছেন? কি বলছি বুঝছেন তো? এটা মানে কোনো কম্পিটিশন না যে আপনাকে 50-এর উপরে কত কত পেতে হবে, এগুলো যারা বলতেছে আপু আসলে তারা ভুয়া কথা বলতেছে, বুঝছেন? এগুলোতে কান দিয়েন না। তো 11টা বেজে 7 মিনিট হয়ে গেছে। আপনারা যদি আর কোনো বিষয় জানতে চান প্রশ্ন করেন। আর আগামীকালকে ফার্স্ট ইয়ারের ক্লাস আছে, আর বুধবারে ফাইনাল ইয়ার ক্লাস হবে, বুঝছেন? আর এখন কিছু জানতে চাচ্ছেন একটু বলেন। আর বার কাউন্সিলের একটু সময় লাগবে ক্লাস হতে, কারণ বার কাউন্সিলের আমাদের মাত্র পরীক্ষা শেষ হয়েছে, নতুন ব্যাচ আবার শুরু হবে। কিছু জানতে চাইলে একটু বলেন প্লিজ। ভাইয়া, আমার পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ। সানজানা আপু কি বলতে জানতে চাচ্ছিলেন, বলেন। জি, বলছি যে এমসিকিউ পরীক্ষা তো প্রথমে দিব, তারপর কি আমাদের আবার রিটেন এক্সাম দিতে হবে? আর ওইটা কত মার্কের হবে? ও, রিটার্ন হচ্ছে গিয়ে আবার 100 মার্কের, এখানেও আপনাকে 50 পেতে হবে, বুঝতে পারছেন? আর ওইভাবে সেম 7টা সাবজেক্টের আইন আইন থেকে পরীক্ষা হবে, বুঝছেন? জি। তো আপনাদেরকে বুঝিয়ে কি করার জন্য আমি প্রতিটা গ্রুপেই একটা পিডিএফ রেডি করব, ঠিক আছে? আপনাদেরকে যে বার কাউন্সিল সম্পর্কে পুরো ধারণা দেওয়ার জন্য, সাবজেক্ট গুলা সম্পর্কে আমি খুব রিসেন্ট একটা নোটস রেডি করে বা পিডিএফ রেডি করে আপনাদের প্রত্যেকটা গ্রুপে শেয়ার করব। তো আপনারা এই গ্রুপ থেকে আপনারা এগুলো নিজ নিজ সবাই ডাউনলোড করে নিয়ে আপনাদের ইনবক্সে রেখে দিয়েন, ঠিক আছে? কারণ আমি বলতেছি, কারণ আগামীতে পরীক্ষাগুলো আরো কঠিন হবে, বুঝছেন? ভয় পেন না, আমি আবার বলতেছি, ভয় দেখাচ্ছি না। কঠিন হবে মানে কি, এর বাইরে থেকে আসবে না, আপনাদের বই থেকেই আসবে, কিন্তু কথা হচ্ছে গিয়ে আপনারা পড়তে হবে, বুঝতে পারছেন? এখন থেকে আপনাদের প্রস্তুতি নেবেন সবসময়। বার কাউন্সিলে যদি আমাদের যখন ক্লাস শুরু হবে, আপনারা যদি চান, আপনারা যারা সময় থাকবে, ফার্স্ট ইয়ারের সময় থাকবে, ফাইনালের সময় থাকবে, তারা বার কাউন্সিলে প্রথম থেকে ক্লাস করিয়েন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমি ম্যামের সাথে এখনো যোগাযোগ হয় না, ম্যাম কবে থেকে আবার ক্লাস শুরু করবে আমি জিজ্ঞেস করবো ওনাকে। তো অনলাইনে আমাদের ক্লাসগুলো হবে, করিয়েন। আর আপনি যদি অনলাইন ক্লাস না করেন, নিজে নিজে পড়তে চান, করিয়েন, কোনো সমস্যা নাই। বা আমাদের এখানে আর অন্য কোথাও যদি পড়তে চান তাও করেন, কোনো সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে পড়িয়েন আপনি। এবং ফার্স্ট ইয়ার ফাইনাল ইয়ার থেকেই আপনি বার কাউন্সিলের প্রস্তুতিটা নিয়েন, যদি আপনার আসলে সত্যি কথা, যদি লক্ষ্য থাকে, যদি আপনি অ্যাডভোকেট হওয়ার, তাহলে আপনি মানে এখন থেকে প্রস্তুতি নেবেন। এখন থেকে আপনি একটা বই হাতে রেখে আপনি সবসময় একটু একটু করে নাড়াচাড়া করবেন। এখন থেকে আপনি মডেল টেস্ট দিবেন নিজে নিজে, বুঝছেন? এই কথাগুলো আমি বলতেছি, যেহেতু আমি যদি নাও হইতে পারি অ্যাডভোকেট, কোনো আফসোস থাকবে না। যদি আপনাদের মধ্য থেকে একজনই আমার কথা শুনে যদি আপনারা হন, তখন মনে করবো আমার অনেক বড় পাওয়া হয়ে গেছে, ঠিক আছে? আর কিছু লাগবে না জীবনে। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। আমার একটা কথা আছে। হ্যাঁ জান্নাতুল আপু বলেন। ওই যে মুসলিম আইনের যে যে কে কত পাবে এটা যদি একটা শীট দিতেন ম্যাথের। ও আচ্ছা, এটা টিচার দিবে এটা। ও যদি এটা আমাদের ওই আগের শীটটাতে নাই, আছে আছে। ওই যে আগের শীটটাতে আছে তো আপু, আর শীটটাতে আপনাকে না দেওয়া হয়ে থাকে, আপনি শীটটাতে নিয়েন।
ওইটা তো ঠিক আছে তো, যেটা না কোনো বুটুল আছে? না না, ঠিক আছে। আমার ওটাতে তো নাই যেটা আমরা আচ্ছা পাইছি। আচ্ছা, জান্নাতুল আমি আপনাকে দেখবো, আপনার একটু নক দিয়েন তো, আপনার আগে বলছিলেন তো, আমি পরীক্ষার টেনশন এগুলো খেয়াল করিনি, আপনি একটু প্রয়োজনে নক। আমি আবার বুঝে দিয়ে দেবো না। আমাদের ওই সিটটা শুধু ম্যাথ আছে, অন্য কোনো কিছু নাই। আচ্ছা ও যদি আপনি এটা গ্রুপে দিয়ে দেন তো। আমি আবার আচ্ছা, বুঝে দিয়ে দেবো না। হ্যাঁ। তো আজকের কথাবার্তাগুলো আসলে কিন্তু আপনাদের আমি মনে করতেছি আপনাদের অনেক উপকারে আসবে। ঠিক আছে, এখন আপনারা কি মনে করবেন সেটা অবশ্যই আপনাদের উপর ছেড়ে দিলাম। শেষে কিন্তু ও যদি আপনি বলে, আপনি বলতে পারেন দুই এক কথা, তো আমি বের হয়ে যাব, বলেন। না, বলার কিছু নাই, কিন্তু আমি যেটা ভাবতাছি এইটা হইছে আপনার যে এই, একটা নেগেটিভ কিছুরে এইভাবে রিসিভ করার যে ক্ষমতা, আমি ওইটা ভাবতাছি, আর কিছু না। এটা আসলে কেন করতে হচ্ছে জানেন? আপনারা থাকাতে, আপনারা যদি না থাকতেন আমার, তাহলে কিন্তু আমি ব্যাঙ্গে ট্যাঙ্গে পড়ে যেতাম। তো আমাকে আপনার নিজেকে ঠিক থাকতে হইতেছে কেন জানেন? একটা পরিবারের বাবা, উনি কিন্তু অনেক কষ্ট করেই কিন্তু আহ মানে অনেক কিছু করার পরেও নিজেকে ঠিক রাখে, অনেক কষ্ট পায় কিন্তু। কিন্তু আমাদেরও দেখেন এতগুলো মানুষের দায়িত্ব নিয়েছি আপনাদের, হ্যাঁ, আপনারা বিশ্বাস করে আমাকে দায়িত্ব দিচ্ছেন। এখন আমি যদি একেবারে হয় হতাশ হয়ে কান্নাকাটি করে যদি আমি বিরহের গান গাই, তাহলে তো হবে না। তো আমি এটাই ভাবলাম যে আমাকে ঠিক রেখে, আমার যে প্রবলেম গুলো হয়েছে, আর আমি তো হচ্ছে গিয়ে বললাম আমি তো এখানে নিজের দোষে ফেল করছি। ঠিক আছে, নিজের দোষে কি, আমি তো বললাম যে আমার বেশি তাড়াহুড়ো প্লাস আত্মবিশ্বাসটা বেশি ছিল। তো এইগুলোর জন্য হয়েছে। তো এই জিনিসগুলো যদি আমরা শেয়ার না করি আপনাদের সাথে, তাহলে কিন্তু আপনারাও সেই কি একটা পরীক্ষা দিয়ে তারপরে আপনারাও কি আহ কি অভিজ্ঞতা অর্জন করে আরেকজনকে শেয়ার করবেন, এটা কেন? এটার সুযোগ আর দিলাম না। আমি মনে করেন পরীক্ষাটা দিয়ে আমার অভিজ্ঞতাটা হয়ে বাস্তব অভিজ্ঞতা আপনাদেরকে একবারে দিয়ে রাইট। দিলাম। ঠিক আছে, আপনার তা আপনাদের হ্যাঁ বলেন রশিদ আপনার প্রতিটা মানুষের জ্ঞানটাকে বা অভিজ্ঞতাটাকে, অভিজ্ঞতা না, তার জ্ঞান ভান্ডারটাকে পরিপূর্ণ করার জন্য সফলতার গল্পের চেয়ে ব্যর্থতার গল্প তার জন্য খুব প্রয়োজন। অবশ্যই। এই একটা কারণে আজকে আমি মানুষ একটা মানুষ কেন সফল হয়, ওই গল্পটা যত না ইম্পর্টেন্ট, একটা মানুষ কেন ফেইলিওর হয়েছে ওইটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি এটা একটা নজির রাখলেন, আপনার কোথায় একটু মোড অফ হওয়ার কথা, আজকে একটু চুপচাপ থাকবেন, কে হোয়াটসঅ্যাপে নক করলে আনসার দিবেন না, ওইটা না করে আপনি যে একটা, এটা একটা নজির, এটা ওয়ান কাইন্ড অফ একটা নজির যেটা রায়হান ভাই গুলা পারে। এটা একটা বড় বিষয় ভাই, আমি ওইটা চিন্তা করতেছি। আমি ফার্স্ট করবো কিনা ওই চিন্তা আমার নাই, আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আমার আরো বহুত দিন সময় আছে। কিন্তু আমি আপনার যে এই ক্যাপাসিটিটা, এটা অসাধারণ, সেলুট আপনাকে। না ব্যর্থতার না গল্প ধন্যবাদ। খুব বেশি প্রয়োজন সফল হওয়ার জন্য। হ্যাঁ। আর না এটা আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাকে সম্মানে যে কথাগুলো বলছেন, আমি খুবই খুশি হয়েছি। তো আমিও এটা বলতেছি আপনাদেরকে যে আপনারাও মনে করেন যে ব্যর্থ কোন জায়গায় হইবে, জাস্ট পড়ালেখার ক্ষেত্রে না, আপনার চাকরিতে আছেন, আপনি পরিবারে আছেন, হ্যাঁ, তারপরে আপনি বিভিন্ন ব্যবসাতে আছেন আপনারা। তো আম, ওই জায়গায় কোন জায়গায় আমার দুর্বলতা, এগুলো যদি আমরা খুঁজে বের করতে পারি, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় কি রাইট, মানে আমরা এই, ভালো পজিশনে যাব। ঠিক রাইট, আছে। রাইট, আর রাইট। সর্বশেষে আমি এখন নিজেকে বলছি কি জানেন, আমার এই ফেল করাটা না খুবই দরকার ছিল। আমি খুবই খুশি হয়েছি শেষের দিকে ফেল করাতে। আমার এই ফেল করাটা দরকার ছিল। কেন ফেল করাটা দরকার ছিল জানেন? এই যে আমার প্রবলেম গুলো আমি যে বের করতে পারছি। তো এই হুম, কারণে বললাম না, এখন আমার প্রিপারেশন কি জাস্ট এমসিকিউ না, এখন আমার একেবারে প্রিপারেশন রিটেন পর্যন্ত। কারণ আমার এমসিকিউ তো আলহামদুলিল্লাহ যা পড়ার হয়ে গেছে আমার এক মাসে বিগত এক মাসে আমার ম্যাম, মানে আমার এই, গড়ের ম্যাম যেটা ম্যাডাম, উনি প্রচুর কষ্ট করছে, আমাকে রুম থেকে বের হতে দেয় না, জাস্ট নামাজ এবং ঘরে আসছি, মানে আমাকে ডাইনিং রুমটাতে আমার যাওয়া লাগে না, আমার রুমে এসে আমার বিছানাতে উনি খাবার দিয়ে গেছে 3 বেলা। আহারে। ঠিক আছে, আমার ছেলেটা আমার সাথে কথা বলতে পারে না। আমি হয় আমাকে এসে দেখতো আমি ল্যাপটপে কোনো ক্লাস শুনতেছি, নাইলে এসে দেখতো আমি পড়তেছি। মানে সে এসে ও আমাকে যে বারবার আমাকে ডাকতেছে, মানে আমার কানে পৌঁছাইতো না, সত্যি কথা, সে যে আমাকে ডাকছে। ভাবি আচ্ছা, ভাবি সাহেবকে খাবারটা রাইখা চলে গেছিলেন নাকি? বলতো যে খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি বলছি, আচ্ছা আমি উঠতেছি, আমার একটু পড়া আছে। তো আচ্ছা, বসে থাকতো, অনেক সময় দেখতাম যে খাবার দিয়ে পাশে আমি তাকায় দেখতে, আল্লাহ সে তো ঘুমাই গেছে। ওকে পরে কয়, তুমি মশাই টাঙাও, মশাই তো টাঙাও নাই।
ও আচ্ছা তুমি খাবার খাইছো? না খাই নাই। পরে এরকম হয় অনেক সময় রাত ৩টা ৪টা হয়ে যেত। বুঝছেন? যাক তো তো এটাই বলতেছি যে যে আপনারও মানে পরিশ্রমগুলা ধরে রাখতে হবে। হ্যাঁ? আপনাদেরও বলতেছি যে এভাবে পাগলের মতো পরিশ্রম। আর আমারও আরেকটা জিনিস যে আমি আবার অতিরিক্ত পড়ে ফেলছি। অতিরিক্ত পড়াও আবার ভুল। কেন জানেন? কারণ ওই যে অতিরিক্ত পড়া এটা আপনার উদাহরণ দিলাম না? যে আমি হুম এখানে হুম এই প্রশ্ন না পড়ে উত্তরগুলা দাগাইতেছি। আমি প্রশ্নই পড়তেছি না। বুঝছেন? হুম অতিরিক্ত পড়ছি কারণ আমি প্রত্যেকটা মডেল টেস্টে দেখছি যে ডাকাতির সর্বোচ্চ শাস্তি আসছে। বুঝছেন? কিন্তু এবার যে প্রশ্ন আসছে সর্বনিম্ন আসছে আমি এদিকে আর খেয়াল করি নাই। আর একটা জিনিস দেখছেন যে মানহানি যে আপনাদেরকে ফার্স্ট ইয়ারে পড়াইছিলাম মানহানিরও শাস্তি আসছে। খেয়াল করছেন? ওই যে একটা প্রশ্ন দেখছিলেন? দেখছি আমি দেখছি। হ্যাঁ, তো এই দেখছেন সহজ প্রশ্ন আসছে। তো এটা ভুল করি নাই আলহামদুলিল্লাহ। তো এরকম মনে করেন এ এ এই যে মনে করেন এগুলো কিন্তু একবার মুখস্থ যে মানহানির এ মানহানির শাস্তি কি ২ বছর বিনাশ্রম কি তার কারাদণ্ড। তো এই যে আপনাকে এই এটা দেখেই আপনি দাগাই ফেলবেন। এখানে কি আর কোন কিছু নাকি? কিন্তু ওই যে কি বেশি তাড়াহুড়ো, আবার আবার ওভার কনফিউশন আবার এগুলো ভালো না। বুঝতে পারছেন? আবার বেশি পড়াও ভালো না। মিডিয়াম পড়া থাকতো। কিন্তু না, এটা আবার ভুল যে লতে আবার পাগলের মতো পড়তে হবে না। মানে মোটামুটি পড়তে হবে। পড়ালেখাটা থাকতে হবে এবং রুটিনের ভিতরে সবসময় থাকতে হবে। আপনাকে রুটিন থেকে বের হতে হবে না। আমি এই যে আপনাকে আরেকটা বললেন, আপনারা বিশ্বাস করবেন কিনা যে আমি যেদিন রেজাল্ট দিছে খারাপ করছে ওইদিন থেকে আমি কিন্তু আবার পড়া শুরু করে দিয়েছি। কারণ এটা তো আমার ভালো লাগার বিষয়। এটা শখের বিষয়। আমি মিস করতেছি আমার পড়ার টেবিলকে। আমি যখন ঢাকাতে ছিলাম আমি কখন এসে আমার পড়ার টেবিলে বসবো। ঠিক আছে? আমি মিস করতেছি। আমি ট্রেনে আসছি জার্নি করে কালকে বুঝছেন আমি আমার বই বার করা। হ্যাঁ, আমার বই বার করা। আমাকে আমার পাশের সিটে জিজ্ঞেস করতেছে, "ভাইয়া আপনি পরীক্ষা দিছিলেন?" "হ্যাঁ।" "রেজাল্ট আসছে?" আমি বলছি, "না আসে নাই।" তো আল্লাহ আপনার যদি মন না খারাপ করে দিয়ে আপনি পড়তেছেন। আ সেও বলতেছে, "আমি খারাপ করছি। আমি তো আর বই-টই পড়বই না। ১ মাসের ভিতরে আর ধরবই না।" আমি বলছি, "না এটা ভুল। কেন আমি তো এটা তো ভালো লাগার বিষয়, শখের বিষয়। এটা নিয়ে আপনি রাগ করবেন কেন?" তো আমি আচ্ছা, তো আমার এমসিকিউ পরীক্ষাটা বছরে কয়বার হয় এটা? বছরে শুনেন মানে এটা প্রতি বছরই হওয়ার কথা নিয়ম। ঠিক আছে? তো অনেক সময় গ্যাপ হয়ে যায়, প্রতি বছর হয় না। কিন্তু এই বছর বলতেছে বার কাউন্সিল বছরে ২ টা নিবে। তো এই যে মনে করেন আমরা তো জুনে দিছি এখন ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা। কিন্তু ২ টা যদি নাও নেয় তাহলে বছরে ১ টা করেই নউক এটাই হইলেও ভালো, বুঝছেন? তো প্রতি বছর ১ টা করে হবে। এটা মাস্ট, বুঝছেন? বুঝতে পারছি। আর বছরে তবে ২ টা এখন বলতেছে নেওয়ার। আপনার লেসন থেকে আমরা যেটা পাইছি, আমার মনে হইলো যে ফার্স্ট ইয়ার থেকেই আপনার বার কাউন্সিলে লেখাপড়া শুরু করে দেওয়া উচিত। জি, হ্যাঁ, একটু, একটু করে। দরকার পড়লে একটু, একটু করে। একটু একটু করে, একটু হ্যাঁ, একটু করে, ২টা ৩টা ৫টা ধারা করে, হুম। অর্থাৎ রুটিন কইরা যদি পড়ি তাইলে সপ্তাহে ৬ দিন অন্য সাবজেক্ট পড়লে একদিন বার কাউন্সিলে পড়া উচিত আমার মনে হইলো আর কি। না, সপ্তাহে ১ দিন না। আপনার হচ্ছে গিয়ে সপ্তাহে আপনি ৬ দিনই রাখেন। ১৫ মিনিট করে রাখেন, ১০ মিনিট করে রাখেন। কোন সমস্যা আছে? না, রাইট। এই যে আপনার যে স আপনি যে গ্যাপ দিবেন আপনার মাসে কিন্তু ৪ দিন হয়ে যেতে সপ্তাহে। যদি আপনি ১ দিন রাখেন মাসে আপনার কত ৪ দিন হইতেছে। বুঝছেন? তো হুম 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 এ আপনার হইতেছে কি জানেন? আপনার কিন্তু ২৬ দিন গ্যাপ পড়ে যেতেছে। ওই ২৬ দিনে কিন্তু আপনি যা ৪ দিনের পড়া পড়ছেন না এগুলো ভুলে যাবেন। তো আপনাকে যেটা বলতেছি আপনি অন্যান্য সাবজেক্টও পড়েন। আপনি পাশাপাশি মাত্র ১৫ মিনিট পড়েন যে আমি আজকে ১৫টা মিনিট শুধু বার কাউন্সিলের একটা ধারা পড়বো বা সাবজেক্ট পড়বো। কোন সমস্যা আছে? ১৫ মিনিট কি আপনি পড়া যায় না? না, পড়া আমি যায় তো না। বলতেছি না আপনাকে ৮ ঘন্টা পড়েন, ৯ ঘন্টা পড়েন, ১০ হুম, ঘন্টা পড়েন এটা তো বলতেছি না। হুম, বুঝছেন? আমার যেটা থিওরি আমি যেটা দিলাম আপনাদেরকে। রাইট। বুঝছেন? সুবর্ণা আপু কি বলতে চাইছেন? আমাদের রেজাল্ট কবে দিবে ভাইয়া? ওহো! আপনাদের রেজাল্ট ভেরি ইম্পোর্টেন্ট টপিক এটা এখন আমি নিজেও জানি না যে আসলে কোন দিন দিবে। এত একটা ফালতু জিনিস করে বসে আছে। বুঝছেন? এটা খুবই অন্যায় করতেছে যে খুব তাড়াতাড়ি আপনাদের রেজাল্টটা দেওয়া উচিত। এই মাসের ভিতরেই দেওয়া উচিত আমি মনে করি। এখন যদি না দেয় আর কি করার? বুঝছেন? এ মাসের ভিতরে যদি শেষের দিকে যদি না দেয় তো আগামী মাসের ১ম সপ্তাহের দিকে দিবে। বুঝছেন? এটা ঠিক থাকে না। আর আপনারা তো ফাইনালে পড়া পড়তেছেন, কোন সমস্যা নাই। আপনি শীট দেখে, দেখে একটা, একটা করে আর ফার্স্ট ইয়ার এবং ফাইনাল ইয়ার সবার জন্য একটা কথা, প্রতিদিন একটা সাবজেক্টের অন্ততপক্ষে একটা হইলেও প্রশ্ন পড়বেন, বুঝছেন? প্রতিদিন। কোন রকমের পড়া মানে গ্যাপ রাখবেন না। বুঝছেন? আমার সময় নাই, আমার কি নাই, এই নাই, সেই নাই। মোবাইল দেখাতেও সময় পান। বুঝছেন? ভাত খাওয়ার তো সময় পান। না এখন যদি খাওয়ারও যদি সময় না পান এটাও যদি বলেন। বুঝছেন?
পরে জুলুম হয়ে যাবে। সময় আছে প্রচুর, মন বসে না যে পরীক্ষা জমা দিতে কি করবো, ওই যে কেমন যেন লক্ষ্যটা লাগে। থাকতে হবে। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে বুঝছেন রাখতে হবে, তখন আপনাকে দেখা হবে আপনাদের সাথে বিজয়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই লিভ নিতে পারেন। অনেক অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথাবার্তা বলে। আর পড়ালেখাতে থাকবেন, আমাদের কন্টিনিউ কালকে থেকে ক্লাসগুলো চলবে ইনশাল্লাহ আগের মতো। আমাদের কোনো ইনশাল্লাহ কোনো গ্যাপ হবে না। ঠিক আছে, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই আমাদের গ্রুপ স্টুডেন্ট বাড়ানোর জন্য একটু চেষ্টা করবেন, কারণ আমি বিগত কয়েকটা মাস ধরে কোনো কি পাবলিসিটি বা কারোর সাথে কথা বলার সময় পাচ্ছি না যে গ্রুপ সম্পর্কে। তো আপনারা এই বিষয়ে একটু হেল্প করবেন। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। জি, শুভরাত্রি। ভালো থাকেন।